ওখানে তোমার হাই সিজিপিও থাকে, আমি সিজিপিএটা দেখবো না। তোমার সিভির পিছনে আসলে এইচআর কতক্ষণ সময় দেবে? 3 থেকে 4 সেকেন্ড। সেকেন্ড থিং, তুমি আসলে কিভাবে মেইল লিখতেছো, এগুলো লেখাপড়ায় ফাঁকি দেওয়াটা আসলে আমি খুবই ডিসকারেজ করি। এটা আসলে উচিত না। কিভাবে কথা বলতে হয় সেই জিনিসটা জানতে হবে। অ্যান্ড ওয়ান অফ দ্য আরেকটা বাজে সিং, তোমরা যখন সিভি দাও তখন সিভির মধ্যে হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকে। মানে কি এক্সপেক্ট করো তুমি আমি গুগল ড্রাইভে বা এইচআর গুগল ড্রাইভে ঢুকে তোমার সিভিটা বাই করে দেখবে? আমার পাঠ্য বইয়ের সাথে আমার রিয়েল লাইফের একটা কানেকশন আছে। ইউ আর এন আইটি গ্রাজুয়েট, ইউ শুড বি স্মার্ট, দ্যাটস ইট, এন্ড অফ দ্য কনভারসেশন। ইউ আর এন আইটি গ্রাজুয়েট, ইউ শুড বি স্মার্ট, তোমার এগুলো খুব ভালোভাবে জানতে হবে, দ্যাটস ইট। এখানে কোনো না নেই, হা নেই, পারো নাই, কিছু করি নেই, এটা কোনো কনভারসেশন আসতেই পারবে না। এই জিনিসটাকে আসলে প্রথমে তোমার অ্যাকসেপ্ট করতে হবে যে তোমার আসলে লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স গুলো খুব একটা ভালো হবে না। আমি বিকাশে একটা খুব ভালো দিক বলবো, যেখানে হচ্ছে তোমাকে তারা হচ্ছে তুমি কে সেটার উপর সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবে। তোমার সিজিপিএ এখানেও তোমাকে খুব বেশি একটা প্রায়োরিটি তোমাকে দেবে না। স্বাগতম সবাইকে ক্যারিয়ার কম্পাস পডকাস্টে, যেখানে আমরা জানবো রোড ম্যাপ ফ্রম অস্ট টু কর্পোরেট। অস্ট গ্রাজুয়েট শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে কর্মরত বিশিষ্ট অতিথিদের কাছ থেকে জানবো তাদের যাত্রা। আমি প্রতীক ভৌমিক, পড়াশোনা করছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এই পডকাস্টটি সফলভাবে পূর্ণ করতে আমাদের সাথে আরও দুজন কো হোস্ট যুক্ত আছেন। একে একে আমরা তাদের পরিচয় জেনে আসবো। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি মাহফুজ ইমন, পড়াশোনা করছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, আইপি 27 ব্যাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আব্দুল ফাত্তা, বর্তমানে আহসানুল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত রয়েছি। আমি বর্তমানে আইপি 27 ব্যাচ। ধন্যবাদ। আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন আকাশ ভাই, যিনি বর্তমানে বিকাশে কর্মরত আছেন। আমরা আজকে তার গল্প শুনবো। আচ্ছা, আমরা সরাসরি চলে যাব আকাশ ভাইয়ের কাছে। ভাইয়া যদি নিজের সম্পর্কে কিছু বলতেন, আপনার স্কুল লাইফ, কলেজ লাইফ এবং অস্টে কিভাবে আসেন, অস্টের যাত্রাগুলো যদি আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সামনাম ওয়েব আকাশ ফ্রম আইপি ফল 18। আমি হচ্ছে লাস্ট 2023-এর মে মাসে 17 তারিখ, ইফ আই এম নট রং, গ্রাজুয়েশনটা আমার কমপ্লিট করি। অ্যান্ড আমার স্কুল ছিল কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি অ্যান্ড দ্য কলেজ শহীদ সিটি কলেজ, ব্যাক ইন মাই ডিস্ট্রিক্ট মাদারীপুর জেলা। তারপর হচ্ছে আমি 2018-র দিকে হচ্ছে আমার আহসানুল্লাহ ইউনিভার্সিটির এক্সামটা দেওয়া হয়ে থাকে এবং আমার ক্লাস শুরু হয়ে থাকে 2019-এর 9 জানুয়ারি। কিছুদিন আগে শুরু হয়েছিল, বাট আমি হচ্ছে জয়েন করতে পারিনি ফর সাম অফ মাই ইমার্জেন্সি। তো তারপরে দেখা যাচ্ছে যদি ইউনিভার্সিটি লাইফ নিয়ে বলা হয়, সো ইউনিভার্সিটি লাইফটা ইটস মডারেট, নট আহামরি কিছু, আর খুব একটা আহামরি তেমন কিছু ছিল না, আর খুব যে একদম বাজে অবস্থা সেটাও ছিল না, একটা মডারেট অবস্থাতে যাচ্ছিল। এটার একটা মেইন কারণ বলতে আমার মনে হয় আসলে আমার যেই পিক টাইমটা থাকে মানুষের ইউনিভার্সিটির, দেখা যাচ্ছে 1-1-1-2 এর পর থেকে যে একটা সময় থাকে, লাইক তোমরা এখন 2-1 আসো, ওই 2-1 এর পরে আমাদের আসলে করোনার সময়টা চলে আসে। সো এই যে করোনার সময়টা চলে আসে, ইটস লাইক একদম কি আমি ভার্সিটি 3-2-তে গিয়ে একদম ক্লাস শুরু করা হয়। তো দেখা যাচ্ছে আমার একটা ভার্সিটির যে পিক সময়টা, একটা মানুষের যে ভার্সিটির যে সময়টার মধ্যে আসলে চেনা জানা হয় বা ভার্সিটির বিভিন্ন অ্যাক্টিভিটিস এর সাথে সে পার্টিসিপেট করে, এই সময়টা আসলে আমাদের সবারই বলতে গেলে বাসার মধ্যেই থাকে কাটাতে হয়েছে, এন্ড ইউ নো অ্যাবাউট দোজ টাইমস। সো দ্যাটস ইট, আমার কিছু না। আর যদি বলতে চাও যে আসলে ভার্সিটির পরে আসলে আমার কি হয়েছে, এটা কি এখনই বলে দেবো? তো আমরা ধাপে ধাপে আসি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। শিওর। আমার হচ্ছে কোশ্চেন করতে চাইছিলাম যে অ্যাকচুয়ালি কর্পোরেট লাইফটা হচ্ছে কাদের জন্য, কর্পোরেটে কাদের আচ্ছা হচ্ছে যাওয়া উচিত? আচ্ছা, ইট টোটালি ডিপেন্ডস অন ইউর মাইন্ডসেট। অ্যাকচুয়ালি আমি যদি বলতে থাকি আসলে কর্পোরেটে কাদের যাওয়া উচিত, আহ, এটা হচ্ছে আমি মনে করি প্রথম যে মনে করি, ডোন্ট গেট মি রং, প্রথম জিনিসটা হচ্ছে যাদের কমিউনিকেশন স্কিলটা খুব ভালো। এই জায়গাটাতে হচ্ছে কর্পোরেটের সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কমিউনিকেশন। মানে তুমি একটা মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করতেছো অ্যান্ড কাদের যাওয়া উচিত। এখন আমি যদি ধরো আমার ক্লাসের সেকশনের
ধরলাম আমি 97 জন মানুষ আছে। 97 জন মানুষ কিন্তু আমরা কর্পোরেটে আসিনি। আমরা কয়েকজন কর্পোরেটে এসেছি। আমার অনেক ফ্রেন্ড আছে যারা দেশের বাইরে চলে গেছে। তারপর অনেক ফ্রেন্ড রোবোটিক্স এর দিকে গেছে, অনেক ফ্রেন্ড আর এমজি তে দিয়ে গেছে। এখন কাদের আসা উচিত এটা হচ্ছে তারা নিজেরা জানে। যে আসলে আমার এই জায়গাটা যাওয়া উচিত। আমি ফিল করছি আমার এই জায়গাগুলো যাওয়া উচিত, আমার টপ কর্পোরেটে যাওয়া উচিত, অথবা আমার এমএনসি তে যাওয়া উচিত। সো আমি নিজেকে আসলে ওইভাবে প্রিপেয়ার করছি আসলে আমার ওই জায়গাটা যাওয়া উচিত। আর আমি যদি, আমার অনেক ফ্রেন্ড আছে, দে আর ভেরি গুড এট রোবোটিক্স, মানে খুব ভালো, এন্ড তারা লাইফটা কিন্তু ওইভাবে প্রিপেয়ার করছে। লাইক আমি যদি আমার ইউনিভার্সিটি লাইফে কম্পিটিশনের কথাগুলো বলতাম, বা আমি আসলে কোন জিনিসগুলোকে পার্টিসিপেট করতাম, আর ও জিনিসটা কোন, বা ওরা কোন জিনিসগুলোকে পার্টিসিপেট করতো বা প্রায়োরিটি দিত, দিস টু থিংস আর টোটালি ডিফারেন্ট। কারণ আমার মাইন্ডসেট ছিল একরকম, ওদের মাইন্ডসেটটা আরেক রকম। সো আসলে কাদের যাওয়া উচিত এটা ডিপেন্ডস করে তোমার মাইন্ডসেটের উপর, তুমি আসলে কোথায় যেতে চাচ্ছ। আচ্ছা ভাই, আপনি যে বলেন হচ্ছে কমিউনিকেশন স্কিল হচ্ছে যাদের বেশি তাদের এই লাইনটা বেশি হচ্ছে ইজিয়ার হবে। তো ইয়া, আপনাদের টাইমে তো কোভিড হচ্ছে একটা মেজর টাইম চলে গেছে। ইয়া, আমরা জানি হচ্ছে যে মানে কমিউনিকেশন স্কিল এগুলো নর্মালি হচ্ছে ক্লাব অ্যাক্টিভিটিস বা বিভিন্ন জায়গা থেকে হচ্ছে মানুষ করে থাকে। আপনাদের টাইমে ক্লাব অ্যাক্টিভিটিস বা প্রোগ্রাম এগুলো হচ্ছে কোভিড এর টাইমে ম্যাক্সিমামটা চলে গেছে। তো এটা কিভাবে হচ্ছে গ্রো করছেন বা সেটা আচ্ছা, নিয়ে ফার্স্ট অফ অল আমি আসলে আমার কোনো ক্লাবের সাথেই যুক্ত না। আমি কোনো ক্লাব অ্যাক্টিভিটিস করিনি। এন্ড হচ্ছে, আর যখন আসলে আমাদের ইউনিভার্সিটিতে কোনো কালচারাল প্রোগ্রাম হতো, লাইক ধর বসন্ত বরণ অথবা বিজয় অনুষ্ঠান অথবা কোনো কনসার্ট, ওই সময়গুলো আমি কালচারাল ক্লাবের পক্ষ থেকে গিয়ে আমি বিভিন্ন অনুষ্ঠানগুলোকে প্রোগ্রাম করেছি, অ্যাঙ্করিং করেছি, কোনো উপস্থাপনা করেছি। আমি যে জিনিসগুলোতে পারলাম আমি ওই জিনিসগুলো করেছি, এটা খুব স্বাভাবিক। এছাড়া আমি আমার ভার্সিটির ক্লাব অ্যাক্টিভিটিস গুলোতে নাই। সো এখন যদি আমি আমার কমিউনিকেশন বিষয়টার কথা বলতে থাকি, আই উইল সে দ্যাট এটা আমার আসলে সম্পূর্ণ স্টেজ থেকে এসেছে। আমি খুব ছোটবেলা থেকে আসলে স্টেজ পারফর্মার করি। আমার একদম ছোটবেলা 5 বছর বয়স থেকে আমি অ্যানকোরিং করতেছি, আমি রিসাইটিং করতেছি। সো আসলে ওই জায়গাগুলো থেকে আমার কমিউনিকেশন স্কিলটা আমার মনে হয়েছে যে না, আই ক্যান কমিউনিকেট উইথ পিপল, আই ক্যান টক উইথ পিপল, অ্যান্ড আই লাভ টু টক উইথ পিপল। সো দ্যাটস ইট। আসলে এটা আসলে তোমার ক্লাব অ্যাক্টিভিটিস তো কিছু না, এটা হচ্ছে অন্য কিছুও না। অনেক আমার ফ্রেন্ড আছে আমার চেয়েও ভালো কমিউনিকেশন করে, দে আর অলসো নট ইনক্লুড ইন ক্লাব অ্যাক্টিভিটিস। আবার যারা আছে আমার চেয়েও ভালো কমিউনিকেশন, তারা আবার ক্লাব অ্যাক্টিভিটিসও করে। সো ক্লাব অ্যাক্টিভিটিস is not a part of communication, but it will help you in communication. আচ্ছা ভাইয়া, আচ্ছা আমরা ভাইয়া, যারা এখন আচ্ছা 2-1 বা 1-2 তে আর কি আমরা যারা আছি বা যারা নতুন ভর্তি হইছে, হুম, হুম, হুম। তাদের জন্য Sure. আপনার মানে সাজেশন কি থাকবে কিভাবে আমরা কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ করতে পারি? আচ্ছা, কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করার সবচেয়ে প্রথম, আচ্ছা আমরা তো আচ্ছা ইঞ্জিনিয়ারিং এর, সো আমি আসলে ইঞ্জিনিয়ারিং বলি, তারপর হচ্ছে আমি কমিউনিকেশন স্কিলটা একটু পরের ধাপে আসতেছি। সো আমরা আসলে আইপি তে কেন পড়তেছি, ঠিক আছে, এটা একটু আমি এক লাইনে একটু বলি। আর আইপি সাবজেক্টটা আসলে কিভাবে যাচ্ছে। আইপি সাবজেক্টটা তোমরা যদি একটু অবভিয়াসলি, আই নো যে তোমরা হয়তো একটু ব্যাক স্টোরিতে গেছো, আইপি সাবজেক্ট আসলে এই কারণেই হয়েছিল যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের যারা আছে, দে আর রিয়েলি গুড এট দেয়ার ওয়ার্ক বাট দে ক্যান নট কমিউনিকেট। মানে আসলে তারা কমিউনিকেট করতে পারছে না, যার কারণে তুমি যখন আইপি 3-1 এর দিকে যাবা, যখন তুমি মেজর সাবজেক্ট গুলো পাবা, তখন দেখবা ওখানে হচ্ছে আমাদের অনেক ভিভিও রিলেটেড সাবজেক্ট আছে, মার্কেটিং রিলেটেড সাবজেক্টও আছে। তো আসলে এগুলো কেন দেওয়া হয়েছে? সো বেসিক্যালি তুমি যে মানুষটাকে আইপিএ পড়তেছে সে আহ, একটা জব ফিল্ড, যে কোনো জব ফিল্ড ইজিলি রিপ্লেস করতে পারে, এটা ধারণা না, এটা হচ্ছে আমি দেখেছি, আমিও করেছি, আমার সিনিয়র যারা আছেন তারাও করেছেন। সো তুমি হচ্ছে যদি চাও, আইপির যারা আছো তারা আরএমজি সেক্টরে চলে যেতে পারো, তোমরা টেক্সটাইল সেক্টরে চলে যেতে পারো, তোমরা রোবোটিক্স সাইটে চলে যেতে পারো, তোমরা কর্পোরেট সাইটে চলে যেতে পারো, তোমরা রিসার্চ সাইটে চলে যেতে পারো, মানে তোমরা টিচার ফ্যাকাল্টি, সেটা তো অবভিয়াসলি একটা স্কোপ আছে। সো আইপি গ্রাজুয়েটের হাতে there were lots of opportunities and fields out there, so you can go in whatever you want. এটা শুধু আমি না, আমি যখন ধরো আমার অফিসে কখনো বলা হয় আইপি, দেখা যাচ্ছে আমার পাশে যে ভাইটা বসে তিনি হচ্ছে একটা অ্যারোনিক্যাল ইঞ্জিনিয়ার, বাট হি ইজ ডুইং আ কর্পোরেট থিং। তো এই যে আইপি সাবজেক্টটা, এটা পরে তুমি আসলে যে কোনো জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো, দ্যাটস দ্য ওয়ান থিং। অ্যান্ড তোমার কোশ্চেনটা ছিল হচ্ছে কি করা উচিত, রাইট? কমিউনিকেশন স্কিলটা কিভাবে ইমপ্রুভ করা উচিত। আচ্ছা, আমার কাছে মনে হয় এবার আমাদের ল্যাকিংসটা কোথায় আমি সেটা বলি, ওকে, বা আমি আমার ল্যাকিংসটা কোথায় বলি। আমাদের ফার্স্ট অফ ল্যাকিংস হচ্ছে, তুমি যে দেখবা আমাদের প্রেজেন্টেশনে হচ্ছে সবচেয়ে বড় ল্যাকিংস থাকে।
আমার প্রেজেন্টেশন যখন করতে যাই আমরা নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি না, উইচ ইজ দ্য বিগেস্ট ল্যাকিং। ঠিক আছে, এই জিনিসটা অন্যরা কিভাবে ইমপ্রুভ করে? আমি যদি কর্পোরেটের কথা বলি তাহলে আমাদের ফার্স্ট কম্পিটিটরকে আমরা বলতে পারবো আইবিএ, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ, আমার সাথে তারপর বলতে পারি বিভিন্ন ইউনিভার্সিটি যারা টপ বিবিএ গ্রাজুয়েটেড আছে তারা হচ্ছে। তো আসলে তারা কিভাবে তাদেরকে তৈরি করে কমিউনিকেশন জায়গাটাতে, তুমি দেখবে তাদেরকে কিন্তু খুব অহরহ প্রেজেন্টেশন হচ্ছে, তাদের খুব বলতে গেলে এই জিনিসটার মধ্যে দিয়ে তাদের চলছে। কিন্তু আমরা এই জায়গাটাতে খুব এখনো দুর্বল আছি। আমরা খুব সুন্দর রিসার্চ করি, আমরা খুব সুন্দরভাবে পিপিটিটাও ধরলাম বানাই, কারণ আমিও জানি পিপিটিতেও আমাদের অনেক সমস্যা আছে। সো এই জায়গাটা বানানোর পর যখন আমরা প্রেজেন্ট করতে চাই তখনই হচ্ছে আমাদের সমস্যাটার আমরা সম্মুখীন হই, আমরা ঠিক নিজেদের প্রেজেন্ট করতে পারি না। তো আমার মনে হয় যদি এই জায়গাটাতে তোমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে চাও, দেন ইউ হ্যাভ টু গো থ্রু various kind of competition like business case studies আছে, যেটা আসলে আমার নিজের পার্সোনাল ভালো লাগতো, যে একটা বিজনেস কেস স্টাডিজ তুমি খুব ভালো একটা রিসার্চ করতে পারবা, খুব ভালো তোমার একটা অভিজ্ঞতা হবে। অ্যান্ড যদি বলি আমি প্রেজেন্টেশনের ক্ষেত্রে, তোমার হচ্ছে তোমার ক্লাসের মধ্যে তো তুমি তোমার নোন পিপলের সামনে, তোমার নিজের পরিচিত ফ্যাকাল্টির সামনে আমার প্রেজেন্টেশন করতেছো, কিন্তু তুমি যখন আউটসাইড অফ দ্য ফিল্ড, তোমার এরিয়ার বাইরে গিয়ে প্রেজেন্টেশনটা করবা, তখন হচ্ছে তোমার এই ব্যারিকেডটা ভেঙে যাবে, তখন তুমি আস্তে আস্তে কথা বলা শুরু করতে পারবা। দ্যাটস হাউ আই ফিল লাইক ইউ ক্যান ইমপ্রুভ ইউর কমিউনিকেশন স্কিল। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। হ্যাঁ, আপনি অনেকগুলো সেক্টরের কথা হচ্ছে বলেন, আরএমজি সেক্টর, এমএনসি, কর্পোরেট। তো রোবোটিক সেক্টরটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম, এই জিনিসটা আমার কাছে একটু অজানা। সো এটা নিয়ে যদি একটু আচ্ছা, বলতেন। ঠিক আছে। হ্যাঁ, আমার ক্লাসের আমি নাম বললাম না, ধরো আমি বা যদি আমার ক্লাসের লাইক কয়েকজন ছেলে আছে, দে আর ভেরি ভেরি গুড এট সলিড ওয়ার্কস অ্যান্ড তোমার ম্যাটল্যাব এই জিনিসগুলোতে আছে। তোমাদের ভার্সিটিতে তুমি হয়তো বা রিসেন্ট যদি কোনো অ্যাক্টিভিটিস দেখে থাকো, ওখানে ইফ আই এম নট রং একটা রোবট আসার কথা ছিল। অ্যান্ড ওই রোবটটা হচ্ছে আমাদের আইপিএরই একজনের ডিজাইন করা, আমার ব্যাচেরই একজনের ডিজাইন করা, ফাহিম আহমেদ, অ্যান্ড হি ইজ ভেরি গুড অ্যাট রোবোটিক্স। সো এখানে তোমার যদি করতে হয়, আমি মনে করবো তোমার সলিড ওয়ার্কস, যেই আমাদের 3-1-এ তোমার পিডি ল্যাব আছে, পিডি আছে, অ্যান্ড তোমার হচ্ছে মেকানিক্যাল যে ড্রয়িং গুলো আছে, এই জিনিসগুলোকে তোমার খুব ভালোভাবে ফোকাস করতে হবে। খুব ভালো বলতে বলতে খুবই ভালোভাবে ফোকাস করতে হবে। আমি যেমন আমার ফ্রেন্ডের কথা যদি বলি, যারা হচ্ছে এই সাইট গুলোতে গেছে, তারা দেখলাম হচ্ছে লাইক তোমরা যখন ভার্সিটি লাইফে থাকতে তারা খুব প্রফেশনাল লেভেলের কাজগুলো করে ফেলতে পারতেছে, যেগুলো আসলে ধরা ছোঁয়ার বাইরে বলতে পারো তাদের। আর এই সাইটটাতে তোমার হচ্ছে দিন রাত লেগে থাকতে হবে। এখন তোমার এই জায়গাটাতে যদি যেতে চাও তাহলে তোমার কোন কোন জিনিসগুলোতে ভালো হবে? প্রথম যে জিনিসটাতে ভালো হতে হবে, ইউ হ্যাভ টু বি এ ভেরি গুড ক্যাডার। তোমার খুব ভালোভাবে ক্যাড জানতে হবে, অটোক্যাডটা জানতে হবে, তোমার সলিড ওয়ার্কটা খুব ভালোভাবে জানতে হবে, তোমার মেকানিক্যাল ড্রয়িংটা খুব ইজি ভাবে জানতে হবে। অর্থাৎ তুমি একটা অবজেক্ট দেখে তার টপ ভিউ কি, ফ্রন্ট ভিউ কি, লেফট রাইট ভিউ কি, তোমার এগুলো জিনিসটা একদম মাথায় থাকতে হবে। তোমার ক্যালকুলেশন জানতে হবে, ক্যালকুলেশন বলতে তোমার মেজার জানতে হবে, মিলিমিটারের মেজার কতটুকু হতে পারে। সাপোজ আমি তোমাকে যদি বলি 1 মিটারের মেজার কত, তোমার বুঝে নিতে হবে যে আসলে 1 মিটার এতটুকু হবে না এতটুকু হবে, তোমার জিনিসটা মাথায় থাকতে হবে। দেন কোডিং এর ক্ষেত্রে অবভিয়াসলি কোডিং এর বিষয়েও কিছু আছে। সো এই জিনিসগুলা আমি অত ডিটেলসে যাব না, যেহেতু এই বিষয়গুলো আমার নলেজ হচ্ছে এই পর্যন্তই, যে আসলে তোমাকে কোন পর্যন্ত ভালো হতে হবে। বাট তোমাকে অ্যাডভান্স লেভেলে যেতে হলে কি করতে হবে, তাহলে তোমার আসলে তাদের সাথে মানে এটা ওদের কাছে জিজ্ঞেস করা আরো বেটার একটা ওয়ে হবে আর কি, আমি মনে করি। আচ্ছা ভাইয়া, আচ্ছা আমার ভাইয়া, একটা জিনিস জানার ছিল। এই যে হ্যাঁ, শিওর, আপনি প্লিজ। যখন কোভিডে যখন এই প্রবলেমের ফেস হয়েছে সবাই, আপনারাও তো অবশ্যই হুম, হুম। প্রবলেমের ফেস হয়েছিলেন। তো ওই হ্যাঁ, শিওর। প্রবলেমটা কি আপনার ফিউচারে কোনো সমস্যা দিছিল ওই ফেসটার জন্য? আপনার ফিউচারে মানে এখনকার সময় হ্যাঁ, কোনো বলতে পারো। ধরনের সমস্যা? আহ হ্যাঁ, এটা বলা যেতে পারে, কারণ আমরা খুব ভালোভাবে জানি আমাদের যে কোনো সময় আমাদের অনলাইনে যখন আমাদের কোনো কোর্স করানো হয়, যেমন আমি আমার পিডি প্রজেক্টের কথা বলি। পিডি প্রজেক্টটা আমাদের আইপি এর একটা অনেক বড় একটা প্রজেক্ট, রাইট? এই পিডি আচ্ছা, প্রজেক্টটা হচ্ছে আমাদের অনলাইনে করতে হয়েছে। সো অবভিয়াসলি আমার হ্যান্ড টু হ্যান্ড এক্সপিরিয়েন্স যেমন হয়তো একটা পিডি কাজ করতে গিয়ে, আমার অনলাইনে তেমন কোনো আমার আসলে এক্সপিরিয়েন্স হয়নি। আমি জাস্ট একটা কি বলা হবে, একটা মডেল বা একটা নমুনা বানিয়ে জাস্ট প্রেজেন্ট করছি। তো ওখানে আমার দেখা যাচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে, যারা আমার টিমমেট ছিল, একজন ছিল নোয়াখালী, একজন ছিল ঢাকা, আমি ছিলাম আমার বাড়িতে। সো আমাদের ওভাবে নিজেদের একসাথে কোলাবোরেট করা হয়নি, এটা এক সাইড গেল। সেকেন্ড সাইড যেটা আসলো, আমাদের যেহেতু
বিভিন্ন কোর্স আছে, বিভিন্ন কোর্সে আমরা অনলাইনে আসলে সত্যি কথা বলতে আমরা তেমন কোনো ফোকাস করি না, বা আসলে এটা কেউই করতে চায় না। সো এই জায়গাটাতে অবভিয়াসলি আমাদের কিছু গ্যাপ রয়েছে, আমাদের কিছু নলেজ গ্যাপ অবশ্যই রয়েছে। এই জায়গাগুলোতে অবভিয়াসলি সবাই ফেস করছে এই প্রবলেমটা, শুধু আমি না, পুরো ভার্সিটির সবাই। জি বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, রিসার্চ ফিল্ডটা নিয়ে হচ্ছে জানতে চাচ্ছিলাম যে কি কি বিষয়ের উপর হচ্ছে রিসার্চ করা যায়, বা এটার অপরচুনিটি হচ্ছে কিরকম আইপি থেকে বিশেষ করে? আইপি থেকে রিসার্চের অনেক ভেরিয়েন্ট আছে, তুমি হচ্ছে অনেক রকমের রিসার্চ করতে পারো। বাট আমাদের ক্ষেত্রে আমরা হচ্ছে যে রিসার্চ গুলো আমাদের ক্ষেত্রে বেশিরভাগ করা হয়, বা তুমি যখন হচ্ছে তুমি যদি আগেই রিসার্চ করছো, দ্যাটস এ ভেরি গুড থিং, যে না আমি হচ্ছে আমার এক্সাম বা আমার কোর্স আসার আগে আমি রিসার্চ করে থাকবো। সো তোমার এই ক্ষেত্রে হচ্ছে তোমার একটু নিজেকে ঘাটতে হবে যে আসলে তুমি কোন রিসার্চটা করতে হবে। যদি একটা রিসার্চ করতে চাও তাহলে তোমার প্রথম যে কাজটা হবে প্রচুর পরিমাণে রিসার্চ পেপার গুলো পড়তে হবে, আর তুমি আসলে কোন টপিকে করতে চাচ্ছ এটাকে তোমাকে একটু ক্লিয়ারে আসতে হবে। সো এটা হচ্ছে একদিনের বিষয় না, তোমার হচ্ছে অনেক দিন ধরে এই জিনিসটার উপর একটু রিসার্চ করতে হবে। আমাদের হচ্ছে বিভিন্ন, তোমার ধরো তোমাকে একটা সিম্পল কথা বলে, আমাদের আসাম ইউনিভার্সিটির একটা মেডিকেল সেক্টর আছে, রাইট? সো তুমি জি তোমার ওই মেডিকেল সেক্টরে গেলা, এখন তুমি চিন্তা করো তোমার ওই মেডিকেল সেক্টরের মধ্যে ঢুকলা, দেয়ার আর মেনি থিংস দ্যাট ইউ ক্যান ডেভেলপ দেয়ার। অনেক কিছু আছে যেটা তুমি আসলে ওখানে ডিজাইন করতে পারো। সো আসলে তোমার সাথে এটা তোমার ফিল্ডের কিভাবে কাজ হয়, এখানে কিন্তু তুমি খুব ইজিলি এই তোমার সলিড ওয়ার্কের কাজটা আনতে পারো, তোমার ডিজাইনের কাজ আনতে পারো। তুমি ওই জায়গাটাকে নিয়ে রিসার্চ করতে পারো, ওইটার কোন কোন জায়গাগুলো ইমপ্রুভ করতে হবে এইটা নিয়ে তুমি কাজ করতে পারো। দ্যাট কুড বি এ রিসার্চ। সো এই রিসার্চ করতে গিয়ে তোমার অনেক ফাইন্ডিংস বের হবে, অনেক হচ্ছে প্রবলেম বের হবে, যে জিনিসগুলো তুমি আসলে সলভ করতে পারো। তেমনি তুমি হচ্ছে একটা আরএমজি সেক্টর নিয়ে রিসার্চ করতে গেলা, সাপোজ আমার আরএমজি সেক্টরের, সাপোজ আমাদের যে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলোই হয়, আমি সাপোজ বললাম আর কি। সো ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলোকে আসলে রিপ্রোডিউস কিভাবে করা যেতে পারে এটা নিয়ে তুমি একটা রিসার্চ করতে পারো। তো আসলে তোমার রিসার্চ আসলে তুমি কোন জায়গাতে করতে চাও এটাকে তোমাকে কোয়ান্টিফাই করতে হবে। তুমি যদি এই সাইটে করতে চাও তাহলে এইটা নিয়ে তোমার প্রচুর রিসার্চ করতে হবে। তুমি যদি হচ্ছে রোবোটিক্স নিয়ে রিসার্চ করতে চাও বা কোডিং নিয়ে রিসার্চ করতে চাও, যেহেতু এটা করে না কেউ বা করা উচিত আমার মনে হয় না, কারণ ইটস কোডিং নিয়ে রিসার্চ আসলে সিএসসি দেরই আমি করতে বলবো, কারণ এটা আমাদের ফিল্ড না। বাট অনেকে হচ্ছে আমি দেখেছি করছে। সো তুমি আসলে কোন জায়গাটা রিসার্চ নিয়ে করতে চাও এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে। সো বেসিক্যালি তুমি যদি সাবজেক্ট খুঁজতে চাও যে ভাই আসলে কোন সাবজেক্টের উপরে আমার রিসার্চ করা উচিত, তাহলে আমি বলবো ফাইন্ড আউট করো রিসার্চ পেপার পড়ে তোমার কোন জায়গাটা মনে হয় এই জায়গাটা তারও ইমপ্রুভ হওয়া উচিত। আচ্ছা, এই রিসার্চ পেপার এটা কি আমি এখন থেকে শুরু করতে পারবো 2-1 থেকে, নাকি একটা নির্দিষ্ট স্টেজের পর থেকে আমার করা উচিত? এটা কোনো নির্দিষ্ট মানে কোনো সময়ই নাই, তুমি রিসার্চ পেপার যে কোনো সময় শুরু করতে পারো। রিসার্চ এটা হচ্ছে তোমার সম্পূর্ণ নিজের ইচ্ছা, তোমার কাজ করতে হবে। রিসার্চ পেপার হচ্ছে অনেক মানে আমি হচ্ছে আমাদের ট্রিপলি মানে একটা অ্যালুমনি ছিলেন, তিনি হচ্ছেন মানে খুব একটা বলবো না, তার হচ্ছে রিসার্চের প্রতি প্রচন্ড ঝোঁক ছিল। প্রচন্ড ঝোঁক বলতে খুব বেশি পরিমাণ ঝোঁক। দেখা যাচ্ছে উনি রিসার্চ করতে করতে ওনার একটা অবস্থা, উনি একাডেমিক অবস্থা একটু বাজে থাকা অবস্থাতেও রিসার্চে উনি এতটাই ভালো ছিলেন, উনি দেখা যাচ্ছে 3-1 বা 3-2 ইফ আই এম নট রং, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা তাকে হচ্ছে মাস্টার্স এর জন্য প্রপোজাল মানে পাঠিয়েছিলেন। তো রিসার্চটা হচ্ছে সম্পূর্ণ তোমার ইচ্ছা, তুমি আসলে গবেষণা করতে চাও নাকি তুমি আসলে অন্য কাজ করতে চাও। তো তুমি যদি এখন থেকে মনে করো না আমি রিসার্চ ফিল্ডে কাজ করে খুবই মজা পাচ্ছি, দেন গো ফর ইট, ইটস এ ভেরি গুড সাইট। ওকে। আচ্ছা ভাই, আমি একটু সিনিয়রদের নিয়ে হচ্ছে কথা বলতে চাইতেছি যে শিওর অনেকে প্লিজ। বলে যে সিনিয়রদের সাথে হচ্ছে ভালো কানেকশন রাখার জন্য, সেটা অবশ্যই দরকারি। তো এটা হচ্ছে আপনার ক্ষেত্রে কতটুকু হচ্ছে কার্যকারিতা দিছিল, যেহেতু আপনাদের একটা মেজর টাইম হচ্ছে করোনার সময় গেছিল, হয়তো সবার সাথে অফলাইনে তেমন যোগাযোগ করা হয় নাই। এক্স্যাক্টলি। জি, তো আর আহ, নতুন একজন সিনিয়র কারোর সাথে হচ্ছে যোগাযোগ করতে চাচ্ছে কিন্তু হচ্ছে পারতেছে না, তার কিভাবে কি অ্যাপ্রোচটা হওয়া উচিত, এগুলো নিয়ে যদি কিছু বলতেন। এটা সিম্পল, তুমি আমাকে তো কখনো হাসানুল্লাহ দেখো নাই, তো তুমি আসলে আমার সাথে কিরকম ভাবে অ্যাপ্রোচ করছো। ইট ইজ ভেরি সিম্পল। আমাদের সবার সবসময়, এটা শুধু আমি না, যে কোনো ইউনিভার্সিটি যে কোনো ডিপার্টমেন্টের জুনিয়রের প্রতি সিনিয়রদের নক করলে একটা আলাদা টান থাকবে, এটা অস্বাভাবিক কিছু না। সো তুমি হচ্ছে যদি সুন্দরভাবে ভাইয়াকে অ্যাপ্রোচ করো, অবভিয়াসলি ভাইয়া তোমাকে রেসপন্স করবেই। দেন হচ্ছে তুমি তার সাথে কিভাবে সম্পর্ক বিল্ড আপ করবা, দ্যাটস টোটালি আপ টু ইউ, তোমার বিহেভিয়ার প্যাটার্ন দিয়ে। আর করোনার সময় আমাদের, হ্যাঁ এটা অবভিয়াসলি আমার ক্ষেত্রে ভালোভাবে একটা প্রভাব পড়েছিল। দেখা যাচ্ছে আমার যতটুকু, এটা ইটস নট লাইক কানেকশন থাকা ভালো, বাট
ভার্সিটির মধ্যে সিনিয়রদের চিনে রাখাটা অনেক একটা ভালো জিনিস। তোমার হচ্ছে কানেকশন যত বাড়বে, সেটা ইন ইউর পার্সোনাল গ্রোথ অ্যান্ড ইউর প্রফেশনাল গ্রোথ, বোথ গ্রোথ বলতে পারো, মেন্টাল গ্রোথ, সবকিছু দিক দিয়েই ভালো। সো অবভিয়াসলি সিনিয়রদের সাথে তুমি তোমার বিহেভিয়ারাল প্যাটার্ন দিয়ে কথা বলবা। ইটস নট লাইক আমি একরকম ভাবে কথা বলতে পারি, তোমার ওয়ে অফ ডিফারেন্স হতেই পারে কথা বলার। তো এটা আসলে ম্যাটার করে তুমি কিভাবে জানতে চাচ্ছ বা কথা বলতে চাচ্ছ। আচ্ছা, আরেকটা বিষয় যে ভাইয়া, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি, বড় বড় যে কর্পোরেট যেগুলো আছে ওগুলোর সাথে যে লোকাল কোম্পানি, ওদের অ্যাকচুয়ালি ডিফারেন্সটা হচ্ছে কোথায় হয়, ফ্যাসিলিটিস এর দিক থেকে? বা আপনার যদি কথাই বলি যে আপনি বর্তমানে বিকাশে হুম, আছেন, সেখানে হচ্ছে কোন ফ্যাসিলিটি আপনাকে আকর্ষণ করতেছে, বা আপনার শুরু থেকে কর্পোরেটে যাওয়ার ইচ্ছাটা কিভাবে ওকে যাচ্ছে? ওকে। এইটা আসলে সবারই জানা উচিত কোন কোন ফ্যাসিলিটি বাংলাদেশের আসলে বলা যাবে। ফার্স্ট অফ অল এনভায়রনমেন্ট। তুমি একটা জায়গায় থাকছো সকাল 9টা থেকে 6টা বলবো, অথবা 10টা থেকে 6টা, যার যার টাইম অনুযায়ী সেই জায়গার যদি এনভায়রনমেন্টটা তোমার কাছে ফ্রেন্ডলি না হয়, তোমার যদি এমন একটা এনভায়রনমেন্ট পাও যেখানে কাজ করে মজা পাচ্ছ না, যেখানে টিমে কাজ করে মজা পাচ্ছ না, তাহলে আসলে তোমার সেখানে কাজ করার প্রতি মন থাকবে না। হুইচ ইজ দ্য মোস্ট মানে হার্ডেস্ট থিং টু ফাইন্ড ইন আওয়ার কান্ট্রি। যে বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ক কালচারের এনভায়রনমেন্ট গুলো খুব বাজেভাবেই হয়। সো তোমার হচ্ছে একটা মাল্টিনেশনাল কোম্পানি বলো বা একটা বড় কর্পোরেট কোম্পানি বলো, এখানে এনভায়রনমেন্টটা খুব ভালো ম্যাটার করে। এখানে তুমি যে মানুষদের সাথে কথা বলছো, যে মানুষদের সাথে কাজ করছো, তারা খুব ফ্রিলি মাইন্ডেড হয়। তারা তোমাকে নিজের টিম মেম্বার ভেবেই আমার কাছে, আমার যেমন আমি আমার যে টিমের সাথে কথা বলি, আই ফিল লাইক ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন আওয়ার কান্ট্রি। লাইক তুমি যদি বিকাশের কথা, মার্কেটিং এর কথা চিন্তা করো, অথবা কমিউনিকেশনের কথা বলো, সব জায়গাতে আছে। এন্ড দেয়ার মানে সুপার, কি বলবো, ফাস্ট। সো আমি তাদের সাথে এই জন্য কাজ করে মজা পাই। আর ইন লোকাল কান্ট্রিতে আমাদের যেখানে হয়, লাইক আমি একটা রিসেন্ট সব জায়গাতেই দেখা হয়েছে। সো এখানে আসলে বা আমার ফ্রেন্ডদের সার্কেল থেকেও যে জিনিসটা শোনা হয়েছে, যা ইটস রিয়েলি হার্ড টু সে, আসলে এনভায়রনমেন্ট ভাবে মেনটেন করা হয় না। ওয়ার্ক লাইফ যে ব্যালেন্সটা আছে, দিস ইজ অ্যাকচুয়ালি মানে খুবই বাজে একটা অবস্থা। ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা যদি আমি বলি, তোমাকে যদি চলে যেতে হয় 6টায়, সেখানে যদি তোমাকে 8টা 9টা পর্যন্ত একটা বিনামূল্যে খেটে যেতে হয়, তাহলে জিনিসটা আসলে আমার কাছে মনে হয় যে এই কালচারটা আসলে খুব ভ্যারি করে আমাদের ক্ষেত্রে। সো অ্যান্ড এটা হচ্ছে একটা। অ্যান্ড ফ্যাসিলিটিস অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ তো অবভিয়াসলি আছে। তোমার লাইফের যতটুকু ফ্যাসিলিটিস বলো, তুমি একটা মাল্টিনেশনাল বা একটা বড় কর্পোরেট কোম্পানির যে ফ্যাসিলিটিস গুলো আছে, তুমি সেটা আমাদের লোকাল কোম্পানিগুলোতে খুব একটা না, মানে কিছুতে পাবা না বলতে গেলে। তোমার একটা ক্যারিয়ার গ্রোথ, তোমার একটা ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স, সবকিছু বলতে গেলে এই জিনিসগুলো আসলে অনেকটা ভেরিফাই করে বা ম্যাটার করে যে তুমি আসলে কোথায় যেতে চাচ্ছ। জি ভাই, আচ্ছা আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে বা আপনার মানে আমাদের সিজিপিএ প্লাস হচ্ছে আপনি এখন বিকাশে আছেন, তো এই দুইটা হুম। বিষয় আর কি কিভাবে রিলেট করা যায়, মানে কতটুকু ইম্পর্টেন্ট সিজিপিএটা আর হচ্ছে জব লাইফ? প্রথম তো কথা যদি আমি বলি যে সিজিপিএ ডাজন্ট ম্যাটার, এই জিনিসটা অনেকেই বলে থাকে, বাট এই জিনিসটা কখনোই কান দেবা না। সিজিপিএ ম্যাটার্স, ইওর এডুকেশন ম্যাটার্স। তোমার লেখাপড়া অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমার লেখাপড়া আসলে, তুমি সিজিপিএ ম্যাটার্স না মানে কি, সিজিপিএ হচ্ছে তোমার যেই জিনিসটা দিছে, যে টপিকটা দিছে, তুমি যদি ওই বিষয়ে তোমার ভালো জ্ঞান না থাকে, তাহলে আসলে তো এটা সমস্যা, তাই না? তো তোমার অবশ্যই এই বিষয়ে জ্ঞান থাকতে হবে। সো এটার সাথে আসলে আমার জব লাইফের সম্পর্ক কি, আমি যে খুব আহামরি ভালো স্টুডেন্ট তা না, আমি একদম মিডলে। আমার সিজিপিএ খুব হাই না, খুব লো না, একটা মিডল রেঞ্জের একটা সিজিপিএ। সো ওইটা থেকে আসলে আমার জব। তোমার হচ্ছে কর্পোরেট ক্ষেত্রে বলো কিংবা মাল্টি ন্যাশনাল ক্ষেত্রে বলো, আমি তোমাকে আগেই বললাম, আমার সাথে অনেক হাই সিজিপিএর স্টুডেন্টও ছিল, আমার সাথে ইন্টার্ন করেছে বা সার্কেলের মধ্যে বলো। সো এই ক্ষেত্রে আমি মনে করি তোমার যেমন লেখাপড়াটা দরকার, তোমার যেমন সিজিপিএটা দরকার, ঠিক তেমনি তোমার কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দরকার আছে। তুমি আসলে কি কি প্রোগ্রাম করতে পারছো, তুমি আসলে কিভাবে কথা বলতেছো, তুমি আসলে তোমার অ্যাপ্রোচটা ইন্টারভিউ রুমে কিভাবে দিচ্ছ, এই জিনিসগুলো খুব বেশি ম্যাটার করে এই জায়গাগুলোতে। আমরা ভাই মানে কতটুকু রেঞ্জকে ধরতে পারবো যে হ্যাঁ এই এতটুকু সিজি পেয়েছি, এটা আমাদের জন্য ভালো বা ভালো সিজি, ওটা আমরা কতটুকুতে আর কি আমার কাছে সবসময় মনে হয় তোমার অ্যাটলিস্ট 3.2 এর উপরে থাকা উচিত। থাকা উচিত? জি ভাই। হ্যাঁ। এখন হচ্ছে ভাই আহসানুল্লাহ থেকে আপনার বিকাশে যাওয়ার যে জার্নিটা, সেটা আর কি আমরা শুনতে চাচ্ছি, ইভেন ইন্টারভিউ প্রসেসটা সহ।
হ্যাঁ, শিওর, শিওর, প্লিজ, আমি এটা বলছি। সো প্রথমত হচ্ছে, আচ্ছা, প্রথমে আমি আসলে তো অবভিয়াসলি বিকাশ আমার প্রথম ছিল না। বিকাশের আগে আমি অনেকগুলো ইন্টারভিউ দিছি। সো অনেকগুলা হচ্ছে এখন আমি কেন অন্য জায়গায় জয়েন করিনি, এটা একটা কথা হতে পারে। প্রথমত অনেক জায়গা থেকে আমার অবভিয়াসলি রিজেকশন অবভিয়াসলি আসবে, কারণ তুমি হচ্ছে চাকরি মানে গ্রাজুয়েশনের পর সবচেয়ে বড় একটা টাফ টাইম হচ্ছে তোমার রিজেকশন প্লাস সিলেক্ট মানে মেনে নেওয়া আর কি। সো অবভিয়াসলি রিজেকশন আসছে, অ্যান্ড আমি তোমাকে যেহেতু একবার বললাম, এইখানে একটা খুব ভালো জিনিস ম্যাটার করে। তোমার সিজিপিএ যদি অনেক সময় দেখা যাচ্ছে তুমি খুব ভালো একটা কোম্পানিতে যাচ্ছ, কিন্তু তোমার একটা ফ্রেন্ড যেতে যাচ্ছে এন্ড তার সিভিটা তোমার থেকে ওয়েল অর্গানাইজড, সো তুমি কিন্তু ওই জায়গাটা থেকে একটু বাদ পড়ে যাচ্ছ। সো আমাদের সবচেয়ে বড় আমি অনেক আমার ইউনিভার্সিটির বলো জুনিয়র বলো অনেকের সিভি হচ্ছে জাস্ট এই কারণে হচ্ছে দেখাই হয় না যে সিভিটা খুবই বাজেভাবে অর্গানাইজ করা থাকে। এটা নিয়ে হচ্ছে আমাদের সিনিয়ররাও অনেক সময় অনেক মানে অভিমান প্রকাশ করে যে আসলে সিভিটা কেন এত বাজেভাবে থাকবে। তো সিভিটা অর্গানাইজ করা বা সিভিটা লেখা কিভাবে লিখতে হয়, এই জিনিসটা জানাটা খুবই দরকার, খুবই দরকার। মোস্ট ইম্পর্টেন্ট থিং, তুমি কিভাবে তোমার নিজের সিভিকে বানাচ্ছ, তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করতেছো। কারণ তোমার ওখানে তুমি একটা জায়গায় অ্যাপ্লিকেশন করলে তোমার হাজারটা হাজার অ্যাপ্লিকেশন করবে, তোমার সিভির পিছনে আসলে এইচআর কতক্ষণ সময় দেবে? 3 থেকে 4 সেকেন্ড, দ্যাটস ইট। সো 3 থেকে 4 সেকেন্ডে তোমার আসলে তোমার নিজেকে প্রেজেন্ট কিভাবে করতে, তোমার যে সিভির দিকে তাকায় দেখে আমি অ্যালাইনমেন্টই ঠিক নেই, তুমি মাঝখানে একটা 2 লাইনের গ্যাপ দিয়ে রাখছো, পরের লাইন থেকে আরেকটা জিনিস লিখছো, তোমার ডান সাইডের সাথে বাম সাইডের কোনো গ্যাপের মিল নেই, তোমার ছবিটা হচ্ছে একদম একটা গেঞ্জি পরে ছবি দিয়ে রাখছো, তোমার হচ্ছে এক গাঁটটি হচ্ছে তুমি স্টিকার দিয়ে লাগায় রাখছো। সো বাদ পড়ে যাবে, এটা স্বাভাবিক। তুমি যদি ওখানে তোমার হাই সিজিপিও থাকে, আমি সিজিপিএটা দেখবো না, দ্যাট ইজ দ্য থিং। ঠিক আছে? আর একজনের যদি আমার অনেক গুছানো সিভিটা থাকে, তখন আমি জিনিসটা একটু একবার চোখ বুলাতে ইচ্ছা করবে। দ্যাটস দ্য ফার্স্ট থিং, তুমি আসলে কিভাবে যেতে চাচ্ছ। সেকেন্ড থিং, তুমি আসলে কিভাবে মেইল লিখতেছো। তোমার মেইলের সাবজেক্ট ছাড়া তুমি একটা মেইল লিখে দিবে, দিস ইজ দ্য মোস্ট মানে স্টুপিড থিং ইন দ্য ওয়ার্ল্ড। তোমার তো একটা, তুমি যে কোনো জায়গায় তুমি যদি আমাকেও করো, সাপোজ তুমি আমার খুব পরিচিত একজন জুনিয়র, আমি তোমাকে বললাম একটা সিভি দেওয়ার জন্য এই পজিশনটার জন্য, কিন্তু তুমি আমাকে পজিশনটা মানে হচ্ছে জাস্ট তোমাকে একটা সিভিটা দিয়ে রাখছো মেইলের মধ্যে। এই জিনিসটা হচ্ছে খুবই একটা বাজে একটা প্র্যাকটিস। তোমাকে একটা প্রপার মেইল লিখতে জানতে হবে, কিভাবে কথা বলতে হয় সেই জিনিসটা জানতে হবে। এন্ড ওয়ান অফ দ্য আরেকটা বাজে সিং, তোমরা যখন সিভি দাও তখন সিভির মধ্যে হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকে। মানে কি এক্সপেক্ট করো তুমি আমি গুগল ড্রাইভে বা এইচআর গুগল ড্রাইভে ঢুকে তোমার সিভিটা বাই করে দেখবে? সো এই জিনিসগুলো হচ্ছে খুব ভালোভাবে মেনটেন করতে হবে। সিভির ক্ষেত্রে অবশ্যই পিডিএফ দেওয়ার ট্রাই করা উচিত, নট ওয়ার্ড ফাইল, নট পিপিটি ফাইল, এনিথিং। তোমার হচ্ছে সিভিতে সবসময় পিডিএফ ফাইলটা দেওয়া উচিত। আমি জাস্ট 1 মিনিট একটু সময় নিচ্ছি একটু চার্জে দেওয়ার জন্য। যাই হোক, তো আমি সিভি এই কমন মিস্টেক গুলো আমি আসলে বললাম। কমন মিস্টেক মিস্টেক আমি আরেকবার বলি। মিস্টেক নাম্বার 1, যেটা সিভিটা সুন্দরভাবে গুছাতে হবে। মিস্টেক 2, মেইলটা প্রপার হয়ে লিখতে হবে, অ্যান্ড মেইলের সাবজেক্ট অবভিয়াসলি। অ্যান্ড মিস্টেক 3, সিভির পিডিএফ আকারে দিতে হবে, কোনো গুগল ড্রাইভ বা লিঙ্ক দেওয়া যাবে না। এই কমন মিস্টেক গুলো আমরা প্রায় করে থাকি, মূলত 80% ক্ষেত্রেই করে থাকি, যার জন্য আমি এই টপিকটা আসলে বললাম। এবার আমার জার্নি নিয়ে আবার আমি ব্যাক টু ইন মাই স্টোরি। সো তো আমি হচ্ছে অনেক জায়গায় দেখা যাচ্ছে একদিন আমি হচ্ছে তোমার ইন্টারভিউ দেওয়ার জন্য সেই মাওনাতে চলে গিয়েছিলাম, সেই সকাল 5টায় উঠে বাস ধরে, যেটা হচ্ছে আমি ফার্স্ট ঢুকেছিলাম আমার নর্দার্ন তস্তিফা গ্রুপে। সেটা জাস্ট 1 মাসের জন্য ছিল। সো হাউ হার্ড ওয়াজ দ্যাট টাইম। আমার হচ্ছে সকাল 6টায় বাসা থেকে বেরিয়ে গিয়ে বাস ধরতে হতো 6টা 15-তে, কারণ আমার টঙ্গী যখন যেতে হতো তখন আমার কিছুই ছিল না বলতে গেলে। তখন এর লাস্ট আগস্টের দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছিল না, মেট্রো রেলের হ্যাঁ। সুবিধা জাস্ট অতটা ছিল না, ফার্ম গেট পর্যন্ত ছিল না। আমার বাসা ফার্ম গেট ইন্দিরা রোড। তো আমি হচ্ছে সেই 6টার দিকে চলে যেত। তো জাস্ট মিনিট, আমার বিড়াল থেকে। সো তখন হচ্ছে খুব মানে পেন নিয়েই আসলে যেতে হতো। সো এই জিনিসটাকে আসলে প্রথমে তোমার অ্যাকসেপ্ট করতে হবে যে তোমার আসলে লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স গুলো খুব একটা ভালো হবে না। সো এই জিনিসটা অ্যাকসেপ্ট করাটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমাদের যখন স্যার ছিলেন, শিশির স্যার, তিনি আমাদের একটা কথা বলেছিলেন যে তোমার ভার্সিটি লাইফে যখন তুমি হচ্ছে গ্রাজুয়েশন করবে, তোমার ম্যাক্সিমামটা দেখবা বাসে ঝুলে যাওয়া লাগতেছে। তোমার এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে যদি না পারো, দ্যাট উইল বি এ প্রবলেম। সো এই জিনিসটা তো আসলে তোমার প্রথমে একসেপ্ট করতে হবে। এন্ড আমার
ওখান থেকে অফিস থেকে আসার অবস্থাটা আরো ভয়াবহ ছিল। আমি 5টা ট্রান্সপোর্ট চেঞ্জ করে তারপর আসতাম, যেহেতু সন্ধ্যার সময়। যাই হোক, আমি এই স্টোরিটা বাদ দিচ্ছি। এখানে আমার বেশি দিন করা লাগেনি আল্লাহর রহমতে। 1 মাসের পরে আমি ছুটে আসতে পারছি। কারণ দ্যাট ওয়াজ এ গুড প্লেস অলসো, বাট আমার জন্য অনেক দূর হয়ে যেত। এবার আসে আমার বিকাশের ক্ষেত্রে এবং আমার ইন্টারভিউটা সেশনটা কিভাবে হয়েছে এবং বিজনেস প্রোগ্রামটা আসলে কিভাবে হয়। সো আমাদের আসলে বিনেক্সট প্রোগ্রামটা কি আর বিনেক্সট প্রোগ্রামটা আসলে কেন? সো বাংলাদেশের কিছু টপ কোম্পানি, ধরো তোমার বিকাশ বলো, গ্রামীণ ফোন, ব্যাট, ইউনিলিভার, রবি, তারা হচ্ছে যারা ওপেন গ্রাজুয়েট আছে, যারা হচ্ছে ফ্রেশ মাইন্ড আছে, ফ্রেশার আছে, তাদেরকে একটা অপরচুনিটি দেয় যে আমাদের সাথে আসলে জয়েন করো। আমাদের একটা কমন সবার একটা থাকে যে গ্র্যাজুয়েট যারা হবে বা আমরা হচ্ছে যখন প্রথম জয়েন করবো আমাদের স্যালারি খুব বাজে অবস্থা থাকে, স্যালারি খুব একটা আচ্ছা। ভালো দেয় না, যেটা হচ্ছে আমাদের ফ্রেশারদের প্রথম আমাদের মানে কি বলবো অভিযোগ বলতে পারো, যে আসলে আমাদের প্রথমে আমি কেন 10,000 টাকা দিয়ে, 15,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে ঢুকবো, এটা আমাদের প্রথম অভিযোগ থাকে। সো তখন হচ্ছে বাংলাদেশের এই যে যাই কোম্পানির কথা বললাম, তারা হচ্ছে একটা ইন্টার্নশিপ বা ফ্ল্যাগশিপ ইন্টার্নশিপের একটা প্রোগ্রাম করে, যেখান থেকে তোমাকে একটা অপরচুনিটি দেওয়া হয় যে আমাদের সাথে এসে তোমাকে আমরা দেখি যে তোমাদের একটা অপরচুনিটি দিলো, তোমরা এটাকে গ্র্যাব করো। ইজি অ্যাজ দ্যাট। সো তখন তুমি হচ্ছে, যদি এখন বিকাশের কথা বলি, তুমি হচ্ছে ওখানে সিজিপিএ, বিকাশ ইজ ভেরি ওয়েল অর্গানাইজ। তোমার হচ্ছে এখানে আমি বিকাশের একটা খুব ভালো দিক বলবো, যেখানে হচ্ছে তোমাকে তারা হচ্ছে তুমি কে সেটার উপর সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবে। তোমার সিজিপিএ এখানেও তোমাকে খুব বেশি একটা প্রায়োরিটি তোমাকে দেবে না। ওই যে বললাম, তুমি কি আসলে তুমি কিভাবে কথা বলতেছো, তোমার এই জায়গাটাতে সবচেয়ে বেশি প্রায়োরিটি জায়গা থাকবে। তো হচ্ছে প্রথমে হচ্ছে তোমার অনলাইন সিভি স্ক্রিনিং হবে। তুমি অ্যাপ্লিকেশন করলা, অ্যাপ্লিকেশন করার পর আমি আমার সময় 3টা পর্যন্ত চয়েস দিতে পারতাম। চয়েস দেওয়ার পর তারপর আমি অ্যাপ্লিকেশনে অনলাইন স্ক্রিনে হবার পর ধরো ওখানে প্রায় 5,000 কিংবা 6,000 এরকম কিংবা তার অধিক হচ্ছে সিভি জমা পড়ে। তো ওখান থেকে অনলাইন স্ক্রিনিং করে তোমার 2450 জন অথবা 2500 জনকে আমার সিলেক্ট করা হয় আচ্ছা। প্রথম স্টেজ এটা। তারপর ওই 2400 বা 2500 জনকে নিয়ে একটা অ্যাপিটিউড টেস্ট হয়। ঠিক আছে, অ্যাপিটিউড টেস্ট আমার অনলাইনে হয়। এখন অ্যাপিটিউড টেস্টে ভালো করার ওয়েটা কি, বা অ্যাপিটিউড টেস্টে আসলে কি হয়, ইটস বেসিক্যালি কমন সেন্স। তুমি তোমার কমন সেন্স দিয়ে উত্তর দেবে, এর জন্য আসলে কোনো প্রিপারেশনও খুব একটা হামুরি নেই। তুমি দেখতে পারো, তুমি তোমার নিজেকে শার্প করার জন্য বা নিজের মানে দ্রুত গতি করার জন্য তুমি প্র্যাকটিস করতে পারো। আমার গুগল সাইটে অনেক ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে, বা অনেক সাইট আছে যেগুলো তুমি অ্যাপিটিউড টেস্টের প্র্যাকটিস করতে পারো, বা অনেক ভিডিও আছে যেখানে অ্যাপিটিউড টেস্টের কোশ্চিন গুলো কেমন হয়, প্যাটার্ন গুলো কেমন হয়, গেমের প্যাটার্ন গুলো বা যেগুলো হচ্ছে ব্রেইনের জিনিসগুলো, এই জিনিসগুলো আসলে কোশ্চিন গুলো কিভাবে সেট করতে হয়, এই জিনিসগুলো তুমি প্র্যাকটিস করতে পারো। বাট এটার জন্য আলাদা কোনো প্র্যাকটিসের বিষয় না, এটা হচ্ছে তোমার মূলত কমন সেন্স দিয়েই রিপ্লাই করতে হয় বা অ্যান্সার দিতে হয়। সো অনলাইনে তোমার একটা অ্যাপটিটিউড টেস্ট হবে। ওই অ্যাপটিটিউড টেস্ট দেওয়ার পর বেসড অন তোমার 30 to 35 মিনিটস এরকম হতে পারে সময়টা। এরপর হচ্ছে আমার অ্যাপটিটিউড টেস্টের পর আমার যাবে এফজিডি রাউন্ড, যেটা হচ্ছে আমার ফোকাস গ্রুপ ডিসকাশন। সো এফজিডি রাউন্ডে তোমার ওই 2450 জন বা 2500 জন থেকে সরাসরি 550 বা 600 জনের মধ্যে নিয়ে আসা হয়, এতজনকে বাদ দিয়ে দিয়ে। আচ্ছা। ঠিক আছে, এখন এফজিডি রাউন্ডটা কি? এফজিডি রাউন্ডটা হচ্ছে তুমি যে কোনো জায়গাতেই যাও, তোমাকে এই জিনিসগুলো ফেস করতে হবে, অ্যাপটিটিউড টেস্টও দিতে হবে, তোমাকে এফজিডি রাউন্ডও দিতে হতে পারে। সো এফজিডি রাউন্ড তোমার আসলে জানাটা খুব আসলে দরকার। এফজিডি রাউন্ডটা কেমন, এফজিডি রাউন্ডে আসলে আমরা কোন ধরনের ওয়ার্ড গুলো ইউজ করব, আসলে আমাদের নিজের পার্সোনালিটি সেখানে কেমন থাকা উচিত। ইভেন তুমি যদি বড় কোনো বিজনেস কম্পিটিশনেও যাও, তোমার এফজিডি রাউন্ড থাকবে। সো এফজিডি রাউন্ডে হচ্ছে তোমার জিনিসটা কেমন হয়, তুমি হচ্ছে ওখানে গেলে তুমি কাউকে আসলে চেনো না, তোমার একটা রুমে বসানো হলো, অনেকজন মানুষ আছো। সো ওখান থেকে হচ্ছে তোমাদেরকে টিম করে দেওয়া হবে। আমাদের 6 জনের একটা হয়তো টিম হতে পারে, 8 জনেরও একটা টিম হতে পারে, 10 জনেরও হতে পারে, ডিপেন্ডস অন দ্য পিপল, যেখানে আসলে আমরা কয়জনকে দেখেছি। ওই টিমটা নিয়ে ধরলাম আমি 8 জনের একটা টিম, 8 জনের একটা টিমকে নিয়ে আরেকটা রুমে চলে যাওয়া হবে, যেখানে গিয়ে তোমাকে একটা কেস স্টাডি সলভ করতে দেওয়া হবে। সো কেস স্টাডি যখন তুমি সলভ করছো, ওই কেস স্টাডি সলভ করার সময় তোমাকে নিচে কিছু নিজের কেস স্টাডির একটা অ্যান্সার ক্রিয়েট করতে হবে, যে আসলে তুমি কি এটার পক্ষে কি বিপক্ষে, এরকম কিছু একটা।
সো ওই কেস স্টাডি যখন তুমি সলভ করতেছো তখন তোমাকে 10 মিনিট সময় দেওয়া হবে, 10 মিনিটের 1 সেকেন্ডও না, পুরো কেসটা তোমাকে পড়ে বুঝতে হবে, এন্ড বোঝার পর 10 মিনিট পর তোমাদের 8জনকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া হবে আরেকটা রুমে, যেখানে আমাদের সিনিয়ররা থাকে বা হচ্ছে সিনিয়র এইচআর যারা হেড থাকেন, অনেক সিনিয়র পার্সোনালিটিরা থাকেন। এটা নট জাস্ট বিকাশের ক্ষেত্রে, এটা অন্যান্য জায়গার ক্ষেত্রেও তুমি বলতে পারো। সো তখন হচ্ছে তোমাকে 1 মিনিট থেকে 1.5 মিনিট, 1 মিনিটের এই ম্যাক্সিমাম সময় দেয়, 1 মিনিটের মধ্যে তোমার পরিচয়টা বলতে হবে এবং তুমি আসলে এই কেসটা পড়ে আসলে কি বুঝতে পারলা, এই কেসটা তোমাকে ব্রিফ করতে হবে, আসলে বুঝাতে হবে যে তুমি আসলে এটার পক্ষে, কেন এটার পক্ষে, তুমি বিপক্ষে, তোমার রিজনটা কি তাহলে। দ্যাটস ইট। এখন এইখানে মানুষ এই ভুলটা করে, 1 মিনিট সময়ের মধ্যে তুমি যদি প্রথমে বলতে পারো মাই নেম ইজ এত, আমি গ্রাজুয়েশন করছি এত সালে, আমি এই, মানে তোমার পরিচয় দিয়েই যদি তুমি ওখানে 40 সেকেন্ড পার করে দাও, তুমি 20 সেকেন্ডে কিছু বুঝাইতে পারবা না। হ্যাঁ, জিনিসটা এই কথা হচ্ছে প্রথম, তোমাকে খুব স্ট্রিক্ট, তোমাকে 5 সেকেন্ডের মধ্যে নিজের উত্তর দিতে হবে, আমি এই ইউনিভার্সিটি থেকে, দ্যাটস ইট। তোমার আর কিছু জানা দরকার নাই, তোমার সিভি তাদের কাছে আছে, তুমি কত গ্রাজুয়েশন করছো, কি সিজিপি নিয়ে, কোন সাবজেক্টে গ্রাজুয়েশন করছো, সবকিছু আছে, তোমার এর বেশি দরকার নেই। তুমি এই তোমার ইউনিভার্সিটি থেকে আছে, দ্যাটস ইট। আর যদি আরেকটা লাইন অ্যাড করছো যে আমি এই বিষয়ে গ্রাজুয়েশন করছি, দ্যাটস ইট। 5 থেকে 6 সেকেন্ড, বাকি তোমার 55 সেকেন্ড বা 50 সেকেন্ড নিজের অ্যান্সারের উপর ফোকাস করা উচিত। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা গেল। এখন সবার হচ্ছে আমাকে এই সুযোগটা দেওয়ার পর তোমাদেরকে বলবে, তোমাদেরকে আমরা 5 মিনিট এক্সট্রা সময় দিলাম, এন্ড ওয়ান নোট থিং, পুরো জিনিসটা আসলে ইংরেজিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক এটা আছে, আমি অ্যাড করতে চাইছিলাম। হ্যাঁ, এই মানে জিনিসটা আমি সরি ফরগট টু অ্যাড, এই জিনিসটা আসলে ইংরেজিতে হবে। বাট এখানে একটা কথা আছে, অনেক সময় তোমাকে দেখা যাচ্ছে ইংরেজিতে তুমি প্রিপারেশন নিয়ে গেছো, বাট তোমাকে ঘাবড়া দেওয়ার জন্য তোমাকে বাংলা কোশ্চেন করবে। ঠিক আছে, ডিপেন্ডস অন, মানে তার পার্সোনালিটির উপর, যে তোমাকে ইন্টারভিউ নিচ্ছে তার উপর ডিপেন্ড করতেছে আসলে কিভাবে তিনি তোমাকে জাজ করতে চাচ্ছেন। উনি যদি ভাই ঠিক বাংলায় আছে, কোশ্চেন করে তাহলে আমাদের কি মানে উত্তরটা কি বাংলাতে দিতে হবে এরকম? অবশ্যই বাংলা দিতে হবে। তোমাকে কেউ বাংলা কোশ্চেন করলে তুমি অবশ্যই ইংরেজি উত্তর দেবা না, এই জিনিসটা খুবই ভালোভাবে মনে রাখতে হবে। এন্ড শুদ্ধ বাংলা বলবো নাকি আসলে ইংরেজিও মিক্স করতে পারবে, এটাও একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, ইংরেজি এবং বাংলা মিক্স করে বলাটা খুবই ভালো একটা, আমার কাছে মনে হয় ওয়ে। তুমি এক লাইন বাংলায় বলে কয়েকটা শব্দ, মানে জিনিসটা স্মার্ট, এন্ড তুমি বাংলাতেও অ্যান্সার করতেছো, দ্যাটস থিং। তো এখন হচ্ছে, তারপর তোমাদের যখন 5 মিনিট সময় দেওয়া হবে, তোমাদের প্রত্যেকের হচ্ছে আহ নিজেদের মধ্যে আর্গিউ করতে হবে। অর্থাৎ তোমাকে বলে দেওয়া হবে, তোমাদের 8 জনের তো 8 রকম মতামত, তাই না? এই 8 রকম মতামত থেকে আমাকে একটা মতামত দাও, তোমরা নিজেদের মধ্যে ডিবেট করো, তোমরা আসলে কোন মতামতটা দিতে চাচ্ছ। গট মাই পয়েন্ট? সো এখানে জি। 8জনই কিন্তু চাবে তাদের মতামতটা স্টাবলিশ করতে, কারণ ইউ আর বিং মনিটরড, তুমি মনিটর করা হচ্ছে, তোমাকে দেখতেছে যে আসলে তুমি আসলে নিজের জিনিসটাকে কিভাবে প্রেজেন্ট করতেছো। সো এই ক্ষেত্রে তোমার প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে অন্যের যে আমার পার্সপেক্টিভ থাকবে তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। সাপোজ আমাকে বললাম যে না, সাপোজ আমার হচ্ছে বর্তমানে বিশ্বের যেটা হচ্ছে কারেন্সি, এটা হচ্ছে ডলারে, আমি বললাম না এটা ডলারে থাকবে না, এটা হচ্ছে টাকাতে নিয়ে আসতে হবে। সো আসলে টাকাতে নিয়ে আসবে, সব পৃথিবীর সব জায়গায় ডলার চলবে না, টাকা চলবে। ঠিক আছে, এখন আমি বললাম যে হ্যাঁ এটা ঠিক, ডলার চলবে না, টাকা চলবে। এখন তুমি বললাম না, ডলারটা বেশি ইম্পর্টেন্ট। সো আমি আমার জায়গা থেকে কি অ্যান্সারটা দিতে পারি সেক্ষেত্রে, আমি বলবো ইয়েস, অফকোর্স, আই থিঙ্ক ইউ আর ওকে উইথ ইউর পয়েন্টস, বাট ইন মাই পয়েন্ট অফ ভিউ আমার জিনিসটা আসলে এরকম মনে হচ্ছে, তুমি আসলে কি মনে করো। অথবা আহ, যে তোমার এই পয়েন্টটা আমার কাছে ভালো লাগছে, তুমি যদি বাংলায় বলতে চাও, তোমার এই পয়েন্টটা আমারও মনে হয় তুমি খুব ভালোভাবে যাচ্ছ, বাট আমার মনে হচ্ছে আমার এই জিনিসটাও অ্যাড করলে ভালো হতে পারে। দ্যাটস ইট, তুমি নিজের জিনিসটাও বললা, এন্ড অন্যের যে একটা তারপর support করবে। পার্সপেক্টিভ থাকে তার প্রতিও শ্রদ্ধাশীল থাকলা। দ্যাটস হাউ ইউ হ্যাভ টু ডিল ইট। সো এটা হওয়ার পর আসলে তোমাকে চলে যেতে দেওয়া হবে, দ্যাটস ইন্ড হেয়ার, মানে এফজিডি রাউন্ড এখানেই শেষ। তারপর আসে হচ্ছে তোমার ফাইনাল রাউন্ড এফজিডি রাউন্ড থেকে তারপর 550 জন বা 600 জন থেকে 150 জনের মতো সিলেক্ট হয়। ওখান থেকে তোমার ফাইনাল রাউন্ডে যেতে হয়, ফাইনাল রাউন্ডে প্রত্যেকটা ডিভিশন ওয়াইজ ভাগ হয়ে যায়। আমি আমার ক্ষেত্রে সময়ের কথা বলতেছি, ইট ক্যান বি চেঞ্জড। ঠিক আছে, ইট ক্যান বি চেঞ্জড, মানে তোমার সবসময় একটা আপডেটেড ভার্সন নিয়ে আসে, যাতে হয় পূর্বের তুমি একটা গতানুগতিক ধারা ফলো করে তুমি এটার মধ্যে চলে আসতে না পারো।
সো তারপর হচ্ছে তোমার ফাইনালে ধরো আমি কমিউনিকেশনে আমি 3টা ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম, সাপ্লাই চেইন, মার্কেটিং, কমিউনিকেশন। তারা আমার সিভি দেখে মনে করলো একে কমিউনিকেশনে দেওয়া উচিত। তারপর আমার কমিউনিকেশনে গিয়ে একটা আমার হচ্ছে তোমার কি বলা হয় ইন্টারভিউ হবে। ওখানে গিয়ে আমার একটা রিটেন ইন্টারভিউ হয়েছে, ওখানে তারপর আমার একটা ফাইনাল ইন্টারভিউ হয়েছে আবার। আর আরেকটা জায়গায় অন্যান্য ডিপার্টমেন্টে, যেমন আমি সাপ্লাই চেইনের কথা যদি বলি, ওখানে গিয়ে তোমাকে একটা কিছু মুহূর্তের আগে বা তোমাকে আগের রাতে একটা টপিকস দিয়ে দেওয়া হবে, ওখানে ওইটার উপর তোমার একটা স্লাইড বা প্রেজেন্টেশন বানিয়ে তাকে সামনে গিয়ে প্রেজেন্ট করতে হবে, এবং প্রেজেন্টের পর তোমার একটা ওটার মধ্যেই ইন্টারভিউ নিয়ে নেওয়া হবে। দ্যাটস হাউ ইট ইজ। এরপর থেকে ওখান থেকে তাদের মনে হয় যদি এই কজন আমার থাকা উচিত, সেই কজন থাকবে। এখানে কোনো নাম্বার আসলে মিক্স নেই। ধরো একটা ডিপার্টমেন্টের কারো মনে হলো আমার এখানে এই ব্যাচে তার ডিভিশনে 20 জন আসছে ইন্টারভিউতে, তার ওখানে 10 জনকেই ভালো লাগছে, সে চাইলে 10 জনকে রেখে দেবে। তার একজনকে ভালো লাগে না, সে একজনকেও রাখবে না। দ্যাটস ডিপেন্ড অন মানে ইন্টারভিউয়ার। আচ্ছা ভাই, এই লাস্ট জিনিসটা হচ্ছে হচ্ছে 500 জন ছিল, মানে আমরা যতটুকু জানলাম। তো এরপর থেকে আমরা যদি একটু গেস করছি, মানে কতজন থাকতে পারে, একটা গেস করে যদি 500 বলা জন যায়। থেকে তোমার 150 জন ফাইনালে থাকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা 150 জন হচ্ছে ফাইনালে থাকে। 150 জনকে বিভিন্ন ডিভিশনে ভাগ করে দেওয়া হয়। তো সাপোজ এক ডিভিশনে 20 জন যায়, এক ডিভিশনে 12 জন যায়, ডিপেন্ডস অন দ্যাট। এন্ড তোমার ফাইনালে তুমি ধরো একটা মডারেট নাম্বার হচ্ছে 42, 45 to 50 এরকম, মানে 40 to 50। এটা বিকাশের ক্ষেত্রে। গ্রামীণ ফোনের ক্ষেত্রে তোমার আরো কম, ঠিক আছে। তাদের স্টেজ বা অন্যান্য ক্ষেত্রে দেয়, মেরিকোর ক্ষেত্রে আরো কম, তোমার ব্যাটের ক্ষেত্রে আরো কম, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। ঠিক আছে। ওকে ভাইয়া। এ, ভাইয়া আমার এবার একটা কোশ্চেন আছে, একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন আসলে বলতে গেলে, যে বলুন। বাংলাদেশে পাবলিক আর প্রাইভেট ভার্সিটি নিয়ে যে একটা কন্ট্রোভার্সি চলে, যে প্রাইভেটকে অনেকভাবেই ছোট করা হয়। এর জন্য আসলে স্টুডেন্টরা অনেক সময় লো ফিল করে, যা দেখছি এই 1 বছরের হুম। অভিজ্ঞতাতেও যা দেখলাম। তো এইটার জন্য কি আসলে আপনি কি মনে করেন যে কারিকুলাম অ্যাক্টিভিটিস বা পড়ালেখার মানের কোনো আসলেই কোনো ইফেক্ট পড়ে, মানে পাবলিক আর প্রাইভেট আলাদা হওয়ার জন্য, যে এটা কেমন, মানে পাবলিক বলে ওটা বেশি ভালো বা প্রাইভেট একটু কম বা কিছু এমন টাইপের কোনো প্রবলেম কি না আসলে আসলে আমারই কোয়েশ্চেন এটা। এটা না আসলে আসলে সবারই কোশ্চেন, মানে কন্ট্রোভার্সিয়াল আর কি। না, সাপোজ তো আমি যাদের সাথে ইন্টারভিউ দিয়েছিলাম বা আমার ইন্টার্ন যারা ছিল, সাপোজ আমার ব্যাচে 64 জন ইন্টার্ন ছিল। 64 জনের মধ্যে 37 জন ছিল ঢাকা ইউনিভার্সিটির, ঠিক আছে। এন্ড হচ্ছে বাকি ব্র্যাক ইউনিভার্সিটির ছিল, বাকি হচ্ছে আমার ইন নর্থ সাউথ ইউনিভার্সিটির ছিল, বাকি হচ্ছে ইভেন তোমার আহ, আশা ইউনিভার্সিটি সেখানের একজনও ছিল। সো এটা টোটালি, আমি যদি তোমার মাল্টি ন্যাশনাল বা কর্পোরেট চিন্তা করি, তাহলে তোমার ইউনিভার্সিটি তারা কখনোই দেখে না। আমি কখনো দেখিনি আসলে তারা ইউনিভার্সিটি দিয়ে জাজ করে বা কিছু। আমার চোখে এটা মানে বিন্দু মাত্র চোখে পড়ে নাই। এবার তোমাদের লো ফিল করার কথাটা, যেটা আসলে আমরা আসলে লো ফিল করি, এটা আসলে লো ফিল করার আমাদের একটা রিজন আছে। দ্যাটস ইট, যে আমাদের আসলে একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা দিতে হয়। এই জায়গাটা থেকে আসলে আমাদের একটা লো ফিল করার মতো কাজ করে, যে আসলে আমি এতগুলো টাকা দিয়ে পড়তেছি, বা এই জিনিসটা আসলে আমাদের মধ্যে কাজ করে। এটা আমার মধ্যে নিজেও কাজ করতো, এটা মিথ্যা না। যে আসলে আমি নিজেকেও লো ফিল মনে হতো, যে আসলে কেন আমি এই জায়গাটাতে ভর্তি, হয়তো বা আমার পছন্দের সাবজেক্টটা কেন পেলাম না, আমি আরেকটু ভালোভাবে পড়লাম, আমার এখানে পড়লে প্রাইভেটে পড়লে আমার। তো এই জিনিসটা আসলে এই 2024 শেষে আসলে এরকম কন্ট্রোভার্সি থাকা আসলে সবার উচিত না। এখন এটার জন্য আসলে নিজে চাইলেই কিছু করা যায় না। এটার জন্য আমাদের অনেকগুলো স্পেক্ট লাগবে আসলে বলতে গেলে। তুমি যখন একটা প্রাইভেট ইউনিভার্সিটি পড়তেছো, সো তুমি চাইলে যে আসলে আমি নিজেকে মজবুত রাখবো। দেখা যাচ্ছে তুমি তো ফ্যামিলি কোনো একটা ফাংশনে বসলা, তখন তোমাকে কেউ একজন কিছু একটা বলে দিল, তোমার ওখানে খারাপ লাগবে, খুব একটা স্বাভাবিক বিষয়। সো এটা আসলে সমষ্টিগতভাবে একটা জিনিস। আসলে সবার এই চিন্তাধারাটা আসলে চেঞ্জ করতে হবে। লেখাপড়ার ক্ষেত্রে খুব আহামরি কিছুই না। তোমার লেখাপড়াটা, তোমার ক্যারিয়ার গড়াটা, তোমার স্কিল গ্রোথ করাটা, সবকিছুই তোমার কাছে খুব কারিকুলামেরও খুব একটা আহামরি পার্থক্য এমন কিছুই না। মানে এই জিনিসটা আমি কখনোই দেখিনি আসলে এমন কোনো কিছু। রেদার দেন ইফ, মানে তুমি যদি আসলে কি বলবো এটাকে রিসার্চ করে দেখো যে আসলে আমাদের জব রেশিওটা, তাহলে দেখতে পারবা যে আসলে এটা কিন্তু তেমন কোনো ব্যবধান ফেলে না। তুমি যদি জব রেশিওটা দেখো, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, তো এদের এদের রেশিও কিন্তু আহামরি কোনো একটা পার্থক্য নেই।
সো এই পার্থক্যটা আসলে কারা ক্রিয়েট করতেছে? পার্থক্যটা আমরা নিজেরাই আসলে ক্রিয়েট করতেছি। সো এই ক্রিয়েশনটা বা এই ডিভিশনটা আসলে রাখা উচিত না। অন্তত এই 2024 সালে এসে এই ডিভিশনটা রাখা উচিত না। তুমি কেমন সেটা তোমার পারফরমেন্স ডিপেন্ড করবে। তুমি কেমন সেটা তোমার কমিউনিকেশন ডিপেন্ড করবে। সো আসলে আর তোমার যদি মনে হয় যে না আই এম ফিলিং লো, দেন ডু সামথিং যেটা আসলে নিজেকে মোটিভেট করা যায়। ডু সামথিং যেটাকে আমি বলবো যে তোমার যদি মনে হয় তুমি কারোর সাথে আহ, একটা কম্পিটিশন হচ্ছে, তুমি ওখানে গিয়ে খুব ভালো করলে বা ধরলাম তুমি একটা চ্যাম্পিয়ন হবে, তোমার ওই জায়গাটাতে ওই যে তুমি একটা ইফোর্ট দিছো, ওই যে কিছু জিনিস জানতে পারছো, ওই জায়গাটাতে তোমার নিজেকে একটু মোটিভেটেড লাগবে। তুমি একটা ভালো কাজ করছো, ওই জায়গাটাতে মোটিভেট লাগবে। সো এই জিনিসটা আসলে রাখার তো কোনো দরকার নেই। আর এটা নিয়ে কোনো চিন্তা করারও দরকার নেই যে আসলে জব ফিল্ডে গিয়ে এরকম একটা ভেরিফিকেশন বা একটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট হয়। ইটস টোটালি একদম ভ্রান্ত ধারণা আমার কাছে লাগছে। মানে হতে পারে, বাট আমার যতটুকু দেখা আমি এখনো পাইনি। দ্যাটস ইট। আচ্ছা, মানে আচ্ছা এটার ভাইয়া, সলিউশন ভাইয়া এইটাই যে নিজের মেন্টালিটি স্ট্রং রাখতে হ্যাঁ, হবে, নিজের কখনো মেন্টালিটি স্ট্রং রাখতে হবে, এইটার দ্যাটস ইট। সাথে এখন জিগিরি। কারণ আমি নিজেই একজন, মানে বলতে গেলে আমি নিজেও এটার উপর সাফার করছি। সো আমি আসলে আমার সাইড থেকে যদি বলি, আমি মেন্টালি ভাবে নিজেকে আস্তে আস্তে অনেক সময় লাগছে আমার জিনিসটাকে। এখনো আমার জিনিসটা মনে হয় এরকম যে পড়লে আসলে যদি পড়তে পারতাম তাহলে কি হতো। দেখা যাচ্ছে একটা ভালো ক্যাম্পাসে আমি ঘুরতাম বা একটা ভালো একটা ক্যাম্পাস পেতাম, যেটা সত্যি কথা, যেটা আসলে আমাদের সবার মধ্যেই থেকে থাকে। জি ভাইয়া, এন্ড আমি আমার এইটাই ফেস কলেজ করতেছি, এইটাই এন্ড ফেস আমার করতেছি। কলেজটাও আমি হোস্টেল লাইফে ছিলাম। সো একটা হোস্টেল লাইফে থেকে যে আসলে একটা ফিল করা যায়, একটা মজা বা একটা লাইফের একটা মেমোরি ক্রিয়েট করা যায়। কারণ মানে আমরা মেমোরি ক্রিয়েট করার জন্যই আসলে বিলং করি এখানে। সো তুমি আসলে কতটুকু মেমোরি নিয়ে যাচ্ছ, দ্যাটস দ্য পয়েন্ট। সো এই জন্যই আমি বলছিলাম যে ভার্সিটি ডিপেন্ডস অন ইউ। তুমি প্রাইভেটে ইউনিভার্সিটি পড়েও তুমি তোমার লাইফটা কিভাবে ক্রিয়েট করবা, কিভাবে মেমোরি ক্রিয়েট করবা, ইটস টোটালি আপস টু ইউ। তুমি পাবলিকে দেখা যাচ্ছে, পাবলিকে যে পড়ে তার থেকেও তুমি বেটার মেমোরি ক্রিয়েট করতে পারো, বেটার বন্ডিং তোমার থাকতে পারে। তো তোমার ওয়ে অফ পার্সোনালিটি তেমন হওয়া উচিত। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, আপনি তো আইপি তে ছিলেন, তো আপনার এই ব্যাকগ্রাউন্ডটা আপনার বর্তমান পজিশনে যাইতে কিভাবে সাহায্য করছে, তো এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছিলাম। আমি তোমাকে প্রথমেই বললাম যে আইপি ব্যাকগ্রাউন্ড থেকে তুমি আসলে চাইলে যে কোনো জায়গায় মুভ করতে পারবে। ঠিক আছে, এখন তুমি যদি বলো ভাই আইপি তে যা পড়ছেন তাই কি আপনি কাজ করেন কিনা, তো আসলে এরকম ভাবে তুমি আসলে কিছুই বলতে পারবে না যে আসলে আইপি তে যা পড়ছি তাই কাজ করি কিনা। যেমন আমি ধরো সাপোজ তোমাদের একটা ফাইনাল ইয়ারে একটা বাসকম একটা ল্যাব পাবে, হুইচ আমার কাছে মনে হয় অনেক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাসকম ল্যাব। তো আমি যদি বলি হ্যাঁ আমার লাইফে এখন এই বাসকম ল্যাবের প্রভাব প্রতিদিন আমি ফিল করতেছি, প্রতিদিন আমার প্রেজেন্টেশন থাকতে পারে, প্রতিদিন আমার আহ আহ, গুছিয়ে মানে কি বলবো এটাকে, আমার প্রেজেন্টেশন বা কোনো একটা প্রোগ্রাম থাকতে পারে, এই জিনিসটা আমি ফিল করতেছি। এখন তুমি যদি বলো ভাই আপনার লাইফে মেশিন লার্নিং এর কি ইম্পর্টেন্ট আছে, আপনি যে লেথ মেশিন পড়লেন, আপনি গ্রিন্ডিং ড্রিলিং করলেন, এগুলো না আমার আসলে এই জায়গাটা আসলে দরকার হয়নি। দরকার হতে পারে আরেকজনের, যারা হচ্ছে ধরো ওই জায়গাটাতে আছে, তাদের আবার বাসকম ল্যাবেরও খুব একটা প্রয়োজন হয়নি, তাই না? তো হচ্ছে আমার কোন জিনিসগুলো প্রয়োজন হয়েছে, অবভিয়াসলি আমার সাবজেক্ট আমাকে হেল্প করছে, এটা আমি মিথ্যে কথা বলবো না। আইপি সাবজেক্ট তোমাকে ওইভাবেই তোমাকে আসলে গাইড করবে যে জায়গাটা তুমি যেতে চাও। সো আইপি সাবজেক্ট ক্যান ইজিলি রিপ্লেস, মানে বিবিএ, সরি আমি ভুল বলছি, বিবিএ ক্যান বি ইজিলি রিপ্লেসড বাই আইপি। এটা হচ্ছে আমাদের সবার জানার একটা মানে ওয়েল নোন ফ্যাক্ট বলতে পারো। জি ভাই। আচ্ছা ভাই, আপনার টিমে যদি নতুন কেউ যোগ দিতে চায় আমাদের হুম। মধ্যে, তো আপনি তার মধ্যে কি ধরনের স্কিল বা অভিজ্ঞতা দেখতে চান? সে আসলে লাইফ নিয়ে কতটুকু আপডেট, সে আসলে নিউজ লাইফ নিয়ে বা বাংলাদেশ নিয়ে কতটুকু আপডেট, সে আসলে যে কাজটা করতে চায় সেই কাজটা নিয়ে আসলে ইন্টারেস্ট কেমন, তার ওয়ে অফ কমিউনিকেশন কেমন, সে আসলে কিভাবে আমার সাথে কথা বলতেছে, সে কিভাবে আমার সাথে ইন্টারেক্ট করতেছে, অ্যান্ড তার জানার পরিধি কেমন, তার হচ্ছে বিভিন্ন বিষয়ে আইডিয়া জেনারেট করার পসিবিলিটি কেমন, সে কি আসলে প্রেসারে কাজ করতে পারতেছে কিনা, এই সবগুলো জিনিসগুলোই আসলে আমি দেখবো যদি আমি কারোর সাথে। বাট প্রথম যে জিনিসটা দেখবো, ওয়ে অফ কমিউনিকেশন, যে আমার সাথে আসলে কিভাবে কথা বলতেছে, আমার কথা বলাটা, প্রথমে হচ্ছে তোমার কথা বলাটা, তোমার পার্সপেক্টিভটা আমার কাছে পছন্দ হতে হবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে তুমি নিজেকে প্রথম দেখায় কি ফিল করো সবার কাছে। জি ভাই। ভাইয়া, আমার একটা কোশ্চেন, প্লিজ। আমরা আমাদের একাডেমিক লাইফে নিজেদের ফোকাস কিভাবে ধরে রাখতে পারি? মানে অনেক ডিস্ট্রাকশন আসে না মাঝে মধ্যে, যেটার জন্য ডাইভার্ট হয়ে যাইতে পারি আমরা। এটা তো আমি নিজেও যে পারিনি ফোকাস ধরে রাখতে, তোমাকে কি বলবো। ঠিক আছে। আচ্ছা, তো
আচ্ছা, এটা হচ্ছে ডিপেন্ডস করে। আমি জাস্ট একটা জিনিসই আমি শিখছি, এটা আমার নিজের না, এটা আমি শিখছি যে তোমাদের ম্যাম আছে এখন, রামিসা ম্যাম, ও আমাদের হচ্ছে ব্যাচমেট ছিল, ওকে আমি সবসময় দেখতাম খুব সুন্দরভাবে নোট করে রাখতো সবগুলো জিনিসগুলো, এবং কাজের কাজগুলো কাজের সময় করতো। ইভেন যারা খুব ভালোভাবে লেখাপড়াগুলো খুব ভালোভাবে মেনটেন করতো, আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, যে প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করা। ভার্সিটি লাইফ কিন্তু খুব আহামরি যে তোমার, আমাদের একটা খুব কমন জেনার যে আমরা আসলে ভার্সিটিতে খুব পরিমাণ চাপ থাকে, বা আসলে খুব পরিমাণ চাপ থাকে, আমরা একদম ফেড আপ হয়ে যাই, পরীক্ষার আগে পাগল হয়ে যাই, এটা আমিও হইতাম। বাট আমার মনে হয় আমি এখানে রং ছিলাম। আসলে এটা এমন কোনো কিছু না যে আসলে ফেড আপ বা মরে যাওয়ার মতো। তুমি কুইজের আগের পড়াগুলো পড়ে রাখো, দ্যাটস ইট। তোমার আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, তুমি দেখবে পরীক্ষার আগে তোমার 40% পড়া কমপ্লিট হয়ে গেছে। সো আমরা করতাম কি, আমরা কুইজের পড়াগুলো কোনোভাবে চোখ বুলাইতে মারতো বা পড়তামই না। আমার এমন হয়েছে কুইজে পরীক্ষায় দিয়ে আমি জানতাম না আসলে কুইজে সব মানে টপিক কি। দিস ইজ নট সামথিং দ্যাট আই এম ভেরি প্রাউড অফ। ঠিক আছে? সো এই জিনিসগুলো আসলে অবভিয়াসলি আমাকে এই জিনিসটার জন্য সাফার করতে হয়েছে, যে আসলে আমি আমার লেখাপড়ার প্রতি অমনোযোগী ছিলাম একটা সময়ের দিকে। সো এই জিনিসগুলো আসলে বুঝিয়ে নেওয়া উচিত, যে আসলে তোমার ভার্সিটিতে পড়ে আহামরি পড়ে একদম মরে যাব এরকম কোনো কিছুই তোমাকে করা হয় না। তো তুমি সময়ের কাজটা সময় করো, দ্যাটস ইট। আচ্ছা ভাই, কারো যদি কর্পোরেটে যাওয়ার স্বপ্ন থাকে, সে এখন থেকে কিভাবে প্রস্তুতি নিতে পারে, এটা একটু জানতে চাচ্ছিলাম। আমি প্রস্তুতি, যদি আমি সবাইকে একটা কথাই বলি, তোমার যদি কর্পোরেটের দিকে ইচ্ছা থাকে তাহলে তুমি কেস সলভ করো, কেস কম্পিটিশন গুলোকে সলভ করো। তারপর আহ, বিশেষ করে সবচেয়ে ভালো হয় তুমি আসলে যে মানে বাংলাদেশের যে টপ কর্পোরেট গুলো আছে তারা আসলে কি কি ধরনের কাজ করে জিনিসগুলো সার্চ করে। সাপোজ আমি তোমাকে যদি বিকাশের কথাই বলি, তুমি দেখো বিকাশের আসলে ক্যাম্পেইন গুলা কেমন হচ্ছে, বিকাশে আসলে কি নিয়ে কাজ করে, বিকাশের মানে কাজটা কি। বিকাশ হচ্ছে তোমার মাত্র 10 বছরের একটা কোম্পানি, কেন এত বড় একটা কোম্পানিতে রূপান্তরিত হলো, তার সামনে 10 বছরের কি কি কাজ করতে পারে, তারা এই যে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছে। তুমি কালকে যদি প্রথম আলোর পেপারটা দেখো, প্রথম আলোর পেপারে জুড়ে দেখবে পুরো একটা বাংলাদেশের মানচিত্র, সেখানে শুধু অনেকগুলো গল্প আকারে আঁকা। তুমি যদি ওখানে মোবাইল স্ক্যান করো, তোমার পুরো 3D পিকচারটা আসবে, এবং তুমি যদি যে কোনো জায়গায় ওখানে ক্লিক করলে, যে মানুষটা যে প্রান্তে, তুমি বগুড়ার উপর ক্লিক করলা, বগুড়ার ওখানে যে মানুষটা হচ্ছে ইমপ্রুভ হয়েছে বিকাশের মাধ্যমে, ডিপিএস এর মাধ্যমে, সে কথা বল, তার একটা গল্প ওখান থেকে অটোমেটিক শুনতে পারবা ভয়েসের মাধ্যমে। তো এই যে নতুন নতুন টেকনোলজি গুলো আসতেছে, পরবর্তীতে কি আসতে পারে এটা তুমি চিন্তা করতে পারো। গ্রামীণ ফোনের এতগুলো ক্যাম্পেইন গেল, এত সুন্দর ক্যাম্পেইন গেল, এত সুন্দর অ্যাড যাচ্ছে, তারা আসলে কিভাবে কাজ করতে পারে। দ্যাটস মানে এখনো এই জিনিসগুলো তোমাদের ভাবার অত ইয়েও নাই বা তাড়াহুড়োও নাই। সো তোমাদের এখন যেই কাজগুলো যারা হচ্ছে এখনো মানে 1-1-1-2 বলো, 2-1 বলো, তোমরা আসলে নিজেদের লেখাপড়া ঠিক রাখো, আর কম্পিটিশন গুলো কখনো মিস করো না। আমি সবসময় এটা মানে সবাইকে এনকারেজ করি, কম্পিটিশন হেল্পস ইউ আ লট। তোমাকে অনেক কিছু ম্যাচিওর বানায়, তোমাকে অনেক রিসার্চফুল বানায়, তোমাকে প্রেজেন্ট করতে তোমাকে অনেক সাহায্য করে, তোমাকে একটা রেসপন্সিবল মানুষ করে, আমার কাছে এটা মনে হয়। জি ভাই, আমার আরেকটা কোশ্চেন, হ্যাঁ যে প্লিজ। আপনি আপনার আন্ডার গ্রাজুয়েট লাইফে অবশ্যই কোনো না কোনো সময় তো লো ফিল করছেন যে আমার কোনোভাবে ওভারকাম করতে হবে, কাম ব্যাক হ্যাঁ, দিতে টোয়েন্টি ফোর হবে, বাই এমন সেভেন টাইপের। এমন সময় আপনি কিভাবে নিজেকে মোটিভেট করতেন, এটা যদি বলতেন। আসলে আমার খুব এটা আহামরি কিছুই নেই যে আসলে এভাবে আমি কিভাবে মোটিভেট করতাম। আমি এসে বাসায় আসলে এসে মুভি দেখতাম, সিরিজ দেখতাম, বই পড়তাম, দ্যাটস ইট। আসলে আমার আচ্ছা। লাইফে হচ্ছে আমার আহ, যদি কোনো রিয়েলিটি আমার কাছে মনে হয় যে এটা প্রবলেমেটিক, সো আমি আরেক রিয়েলিটি যাওয়ার ট্রাই করতাম মুভি দেখে। আমি প্রচুর অ্যানিমি ফ্রিক, অ্যানিমি দেখি, সিরিজ দেখি, প্রচুর বই ফ্রিক, প্রচুর বই পড়তে পছন্দ করি। সো দ্যাটস ইট। আমার এছাড়া আর তেমন, আর ঘুরতে অবভিয়াসলি পছন্দ করি, ঘোরাঘুরি, দ্যাটস ইট। আমার আসলে এর বেশি কখনো আমি নিজেকে লো ফিল করতে দেইনি। জি ভাই, ভাই, আপনার ঠিক আছে। লাইফের একটা ব্যর্থতা সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আপনি কি কোনো একটা ব্যর্থতা সম্পর্কে বলতে পারবেন যেটা আপনাকে অনেক কিছু হাজার শিখাইছে? হাজার আছে আমার লাইফে, সফলতা খুব একটা তেমন নাই বললেই চলে বলতে গেলে। সো মানে দেখা যাচ্ছে, কি বলবো, সে আমি লাস্ট ভালো রেজাল্ট যদি আমার লাইফে কখনো বলি, সেটা করছিলাম ব্যাক ইন 2012। আমার জিএসসি পরীক্ষা আমি ভালো রেজাল্ট করছিলাম। তারপর আমি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারিনি। আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি, সেখানেও আমি ভালো রেজাল্ট করতে পারিনি। আমি এইচএসসি পরীক্ষা প্রথমবার, স্টুপিড থিং, আমি এইচএসসি পরীক্ষা যখন ভালো করতে পারিনি, আমার একটা নির্দিষ্ট জায়গার টার্গেট ছিল, সেই টার্গেটটা পূরণ করতে আমি প্রায় না পেরে, আমি ভার্সিটি, ধর বাংলাদেশের ঢাকা ভার্সিটিতে আমি একটা সাবজেক্টের উপর গিয়েছিলাম।
সো ওখান থেকে গিয়ে আবার আমি এইচএসসি পরীক্ষা দিই, যে আমার আবার ভালো করবো, আমি ইমপ্রুভ দিয়ে আমি ওই নির্দিষ্ট ভার্সিটির জন্য পয়েন্ট উঠাবো। আমি কি আবার খারাপ রেজাল্ট করি। সো আমি প্রথমবার খারাপ রেজাল্ট করছি, সেকেন্ড বার যখন ট্রাই করতে গেছি ইমপ্রুভ করতে, আমি তখনও খারাপ রেজাল্ট করি। তারপর ভার্সিটি লাইফে আসি, ভার্সিটি লাইফে এসেও কন্টিনিউয়াসলি খারাপ রেজাল্ট করি। সো আসলে ফেইলারের কোনো আসলে অভাব নেই আমার লাইফে। সো দ্যাটস ইট। আমি জাস্ট বিশ্বাস রাখছি যে না, মানে চেষ্টা আল্লাহর উপর থেকে, আমি কখনোই ফেথ হারাইনি যে না কখনো না কখনো ভালো হবে। লেটস ট্রাই, আরেকবার ট্রাই করি, সমস্যা কোথায়। দ্যাটস ইট। জি জি ভাইয়া। আচ্ছা ভাই, আরেকটা আর কি? যে আপনার হ্যাঁ প্লিজ। এই আপনি কি কখনো আপনার কোনো ডিসিশনের জন্য রিগ্রেট ফিল করেন এখনো, যে আমি আরো ভালো কিছু করতে পারতাম বা এমন কিছু? হ্যাঁ অবশ্যই, অবশ্যই আমি আরো ভালো লেখাপড়া করতে পারতাম। অবশ্যই আমার হ্যাঁ। আসলে, আমি যে ফাঁকিগুলো লেখাপড়ায় ফাঁকি দেওয়াটা আসলে আমি খুবই ডিসকারেজ করি। এটা আসলে উচিত না। লেখাপড়াটা খুব, মানে তোমার যে ডিউটিটা, তোমার স্টুডেন্ট লাইফের ডিউটি কি, তোমার মনোযোগ দিয়ে লেখাপড়া করা প্রথম ডিউটি। তারপরে হচ্ছে তোমার বাকি ডিউটি গুলো, লাইফটা কিভাবে এনজয় করবা, ফ্রেন্ডশিপ কিভাবে করবা। বাট প্রথম ডিউটিটা আমি হেলাফেলা অনেক মানে করা হয়েছে আমার, যে জিনিসটা আসলে আমি রিগ্রেট ফিল করি। আমার আসলে ভালো লেখাপড়া আরো মনোযোগ দিয়ে পড়া উচিত, যেটা আমি তোমাদেরকে এখন বলবো, যে নিজের লেখাপড়াটা খুব মনোযোগ দিয়ে করবে। এই জিনিসটা না হলে পরে রিগ্রেট ফিল করে দরকার নেই। লেখাপড়াটাকে চাপ না নিয়ে, জিনিসটা আসলে ভার্সিটি, মানে আমরা দেখা যাচ্ছে স্কুল লাইফ কলেজ লাইফে চাপ নিয়ে লেখাপড়া করছি, ওগুলা রিয়েল লাইফে কোথায় অ্যাপ্লাই করা হবে এটা আসলে আমি জানি না। কখনো আমার সেই মাঝির নৌকার অঙ্ক করছি, লোক কাজ রাইখা চলে গেছে কেন, এটাও আমরা জানতাম না। আমরা জাস্ট করার কাজ করছি, বুঝি না আসলে এটা রিয়েল লাইফে কি কাজ করবে। বাট তোমরা এখন যে জিনিসগুলো করতেছো প্রত্যেকটা রিয়েল লাইফ সেন্ট্রিক। সো ফাইন্ড আউট আসলে এটা রিয়েল লাইফে কোথায় আমি ব্যবহার করতে পারি, কোথায় আমার আসলে এই কাজটা করলে মানে আমার পাঠ্য বইয়ের সাথে আমার রিয়েল লাইফে একটা কানেকশন আছে। ওই জিনিসটা করে তুমি নিজেই মজা পাবা, যে আসলে না এই জিনিসটা করলে আমার ওইখান থেকে আমি একটা ইমপ্রুভ করতে পারবো। দ্যাটস ইট। আচ্ছা ভাই, তাহলে আমাদের মেন 3টা পয়েন্ট হচ্ছে পড়ালেখা মেইনটেইন করা সুন্দরভাবে, আর অবভিয়াসলি, কমিউনিকেশন ঠিক রাখা, আর অবভিয়াসলি। স্কিল গেইন করা। এই 3টা হচ্ছে একদম হ্যাঁ, মেইন পয়েন্ট, এই তাই না? স্কিলের মধ্যে আমি প্রথম কথাটা আরেকবার বলবো, তোমাকে কিছু স্কিল গেইন করতে হবে। সেটা হচ্ছে মাইক্রোসফট সুইটস এর বা মাইক্রোসফট অফিসের যে জায়গাগুলো আছে, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এই তিনটাতে তোমার খুব ভালোভাবে একদম, মানে ইউ আর এন আইপি গ্রাজুয়েট, ইউ শুড বি স্মার্ট। দ্যাটস ইট, এন্ড অফ দ্য কনভারসেশন। ইউ আর এন আইপি গ্রাজুয়েট, ইউ শুড বি স্মার্ট। তোমার এগুলো খুব ভালোভাবে জানতে হবে। দ্যাটস ইট। এখানে কোনো না নেই, হা নেই, পারো নাই, কিছু করি নেই, এটা কোনো কনভারসেশন আসতেই পারবে না। তুমি একটা আইপি গ্রাজুয়েট, তোমার স্মার্ট থাকতে হবে, তোমার সিভিতে ওরকম স্মার্টনেস থাকতে হবে, তোমার কথা বলে ওরকম স্মার্টনেস থাকতে হবে। মানে এটাই এন্ড অফ দ্য কনভারসেশন। তোমার এখানে কোনো মানে বাহানা চলবে না, জিনিসটা আমি এই কারণে করতে পারিনি, এরকম একটা রিজন দেওয়া চলবে না। সিম্পল। জি ভাই, বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ ভাই, কোশ্চেন গুলা হ্যাঁ, একদম থ্যাংক ইউ। আপনি পারফেক্টলি আমাদের বুঝাইছেন সুন্দরভাবে। ওকে, ঠিক আছে। ইমন আর ফাতার কি যাই, আর কোনো কোশ্চেন অ্যাড করে আছে? না, আমাদের না, আপাতত আমার শেষ আপাতত। তাহলে মানে আমাদের এখানে কোশ্চেন সেশনটা হচ্ছে শেষ। আমরা আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারছি। ধন্যবাদ আমাদের এত ওকে। সময় দেওয়ার জন্য ভাইয়া। এন্ড অ্যাগেইন আবার বলতেছি, এটা হচ্ছে আমার খুব বেশি না, আমি গ্রাজুয়েশন কবে করলাম, লাস্ট ইয়ার মে মাসে বললাম। সো আমার জাস্ট এই কয়েক বছরের অভিজ্ঞতা, ঠিক আছে। সো এই অভিজ্ঞতা আমি জাস্ট শেয়ার করলাম। এখানে অন্য মানুষের অন্য রকম অভিজ্ঞতা হতে পারে, ডিফারেন্ট। আমার যারা সিনিয়র আছেন তাদের অভিজ্ঞতা আরো বেটার, অবভিয়াসলি, অথবা আমার সাথে যারা আছে তাদের অভিজ্ঞতা আরো বেটার আছে। সো এই জিনিসটা হচ্ছে, আমার অভিজ্ঞতার মধ্যেও হয়তো বা আমার অনেক জায়গায় গ্যাপ থাকতে পারে, আমার নলেজ গ্যাপ থাকতে পারে, এটা স্বাভাবিক, মানুষের থাকবে। সো আমি জাস্ট আমার অভিজ্ঞতাগুলো বললাম। এই জিনিসগুলোই যে খুব একটা পারফেক্ট জিনিস এইটা কিন্তু না, অবশ্যই। সো এটাই আর কি, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। দ্যাটস ইট। জি। আচ্ছা ভাইয়া, এই আমাদের দর্শক যারা মেনলি বেশিরভাগই হবে হচ্ছে অস্ট অ্যাসপাইরেন্ট, ভবিষ্যতের স্টুডেন্ট যারা অস্টে পড়বে, তাদের জন্য যদি হুম। কিছু বলতেন তাহলে খুবই ভালো লাগতো। তাদের জন্য আসলে যারা হচ্ছে ভবিষ্যতে পড়বে, এটা একটা, আমার কাছে এটাই সবচেয়ে কঠিন কোশ্চেন লাগলো। ঠিক আছে। সো তোমার যদি আসলে, আমি সিম্পল ভাবে বলবো, ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থেকে, দেন অস্ট ইজ এ ভেরি গুড প্লেস। ইঞ্জিনিয়ারিংটা অস্টে খুব ভালোভাবেই শেখা যাবে, এটা আমি মনে করি, নিজের থেকেই মনে করি। অ্যান্ড অস্ট্রে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে, মানে আমি যদি আমার ডিপার্টমেন্টের কথা বলি, আমি আমার ফ্যাকাল্টি যারা আছেন, আমার শ্রদ্ধেয় টিচার যারা আছেন, তাদের আমি খুবই ফ্রেন্ডলি পেয়েছি।
আমি যে কোনো সমস্যা নিয়ে গেলে, আমি না, আমার সাথে যারা আছে তারা যে কোনো সমস্যা নিয়ে গেলে তারা খুব ফ্রেন্ডলি ভাবে সমাধান করে দিয়েছেন। এই জিনিসটা আমি খুব কম দেখি, এবং অন্যান্য জায়গা যখন দেখি তখন নিজেরই আফসোস লাগে, আচ্ছা ওদের এটা কেন করলো না, আমাদের তো সার্কাসে গেলে এই জিনিসটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যেত। এটা আমি এখনো বলি, আমার বোনকেও বলি যে আমি সার্কাসে এই জিনিসটা নিয়ে গেলে আমার এতদিন সলভ হয়ে যেত। তো এই জিনিসগুলো আসলে খুব দরকার। যারা ইঞ্জিনিয়ারিং এর উপর মোটিভেশন আছে, মানে ইচ্ছা করে পড়বো বা পড়বো না এরকম থাকলে আসলে প্যারা খাবে। প্যারা আসলে কারা খায়? যারা হচ্ছে, মানে সবাই খায় বলতে গেলে, বাট বেশি প্যারা খায় যারা তারা হচ্ছে আসলে ইঞ্জিনিয়ারিংটাকে প্যাশন ভাবে না নিয়ে জাস্ট পড়বো এরকম চিন্তা করে, তাদের জন্য একটু প্যারা হবে, এটা স্বাভাবিক। সো যারা হচ্ছে পড়তে চায় ইঞ্জিনিয়ারিং, যারা হচ্ছে রিসার্চের উপর ইচ্ছা আছে, যারা আসলে কি বলবো, ইউ ক্যান হ্যাভ এ গুড লাইফ হেয়ার। কারণ আমাদের এখানে খুব একটা ভালো জিনিস প্র্যাকটিস হয়, দ্যাট ইজ বন্ডিং। বন্ডিং যে জিনিসটা, আমাদের সিনিয়র জুনিয়র আমাদের ব্যাচমেট সবার সাথে একটা বন্ডিংটা খুব সুন্দর, যে জিনিসটা আসলে তুমি তোমার ভার্সিটি লাইফে খুব, মানে একটা রুট থিং যেটা আসলে তোমার পাওয়ার। সো অবভিয়াসলি ইউ ক্যান কাম হিয়ার, তুমি পড়তে পারো, অ্যান্ড রেস্ট আপ টু ইউ, তুমি আসলে নিজেকে কিভাবে করবা। জি ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংকস প্রতীক, থ্যাংক ইউ ভাই, আর আমাদেরকে যারা সময় আছে দেওয়ার সাথে। জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই। অসংখ্য ধন্যবাদ। ওকে ওকে ম্যাম, থ্যাংক ইউ। বাই, তাহলে সবাই ভালো থাকো। জি জি ভাই, দোয়া করেন আমাদের জন্য। ওকে, দেখা হবে ইনশাল্লাহ ভাই, দেখা হবে ভার্সিটি একদিন। জি 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 ভাই। ভাই, ইনশাআল্লাহ।